বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যে সকল শুভাকাঙ্ক্ষীরা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যাডেট কেয়ার লাইভ ক্লাসে আমরা আজকে উপস্থিত হয়েছি। প্রতিবারের ন্যায় আজকেও গণিত ক্লাস হবে। এখন আজকের ক্লাসে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। যে সকল প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে ক্লাসে যুক্ত হয়েছ, তোমরা প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আমার কাছ থেকে অনেকগুলো বিষয়ে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবা। তো তোমরা সবাই প্রস্তুতি নিয়ে বসে যাও এবং কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছ কমেন্ট করে জানিয়ে দাও যে আমি এই জেলা থেকে, এই জেলা থেকে, এখান থেকে, এখান থেকে সবাই যুক্ত হচ্ছে। আরেকটি কথা, যে যেখান থেকে যুক্ত হও না কেন, তোমাদের কিন্তু খাতায় খুব বেশি যে লিখে নিতে হবে, অর্থাৎ কোশ্চেনগুলো বা আনসারগুলো লিখে নেওয়া খুব একটা জরুরি হবে না। তোমরা নিশ্চয়ই জানো যে ইউটিউব ক্লাসে এমন একটা ব্যবস্থা যে আমরা এই ক্লাসটা চাইলে পরে আবার রিভিউ করে টেনে নিয়ে দেখে দিতে পারবো। অর্থাৎ তার মানে হচ্ছে লেখা খুব জরুরি না, আমি কি কথাগুলো বলছি সেই কথাগুলো একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, তাহলেই খুব ভালো হবে। তো চলো, সবার উপস্থিতি নিয়েই আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সকল স্লাইডগুলো তোমাদেরকে দেখাবো ক্লাসে, কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই তোমরা কমেন্ট করবা। আর যেহেতু সামনে আমাদের ক্যাডেট পরীক্ষা, ভর্তি পরীক্ষা চলে আসছে, আমরা এই ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য এই ক্লাসগুলোর প্রতি খুব মনোযোগী থাকবো ইনশাল্লাহ। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আর যে সকল বন্ধুরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবীরা যারা উপস্থিত হয় নাই, তাদেরকে তোমরা চাইলে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিতে পারো যে হ্যাঁ চলো আমরা আজকে ম্যাথমেটিক্স ক্লাস করি জামিল স্যারের সাথে ইউটিউবে। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা ম্যাথমেটিক্স থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করব। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ আজকের ক্লাসটিতে আমাদের টপিকস যেগুলো থাকবে, প্রতিবারের ন্যায় আমরা প্রতিটা ক্লাসের ন্যায় আমরা যেটা শিখে থাকি যে ক্যাডেট ভর্তি পরীক্ষা অথবা প্রয়োজনীয় যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা যেন অংশগ্রহণ করতে পারি খুব সহজভাবে, সেইটার জন্য আমাদের এই প্রস্তুতি। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। হ্যাঁ, আমাদের কাছে কোশ্চেন চলে আসছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এবং খুব সুন্দর একটা কোশ্চেন চলে আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হতে পারে যে আমাদেরকে কি স্যার আস্তে আস্তে ছোট ক্লাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ অনেকটা মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন, সিম্পলিফিকেশন, এরকম একটা কাজ দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলবো যে যারা এই কোশ্চেনটার আনসার করতে পারবে ক্লিয়ারলি, খুব তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, যাদের আনসারটা মনে হয় যে আমার আগে করে ফেলতে পারবা, তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমরা এই কোশ্চেনটার মাধ্যমে যে জিনিসটা শিখাতে চাচ্ছি যে অনেক সময়ে আমরা খুব সহজ পথেই হাঁটতে চাই, বিকল্প কোনো পথ যদি আরো সহজ হয় সেটাতে আমরা যেতে চাই না। হ্যাঁ, এবং এই কোশ্চেনটার মধ্যে দিয়ে আমরা যে জিনিসটা শিখতে চাই, দেখা যাচ্ছে যে 3697 এই নাম্বারটাকে 18 দ্বারা মাল্টিপ্লিকেশন, এরপরে 44 দ্বারা মাল্টিপ্লিকেশন এবং আরেকবার মাল্টিপ্লিকেশন 38 দ্বারা পর্যায়ক্রমে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন গুলো বাড়াচ্ছি। এই মাল্টিপ্লিকেশন গুলো করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে, অর্থাৎ যেহেতু আমাদের পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না, সেই হিসাবে এই নাম্বারগুলো কিন্তু আমাদেরকে একটু কষ্ট দেয় আর অনেক সময় ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। তো এই ভুল হওয়া থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই সকল কোশ্চেনগুলোকে আমাদের খুব সহজভাবে কোনো পথ আছে কিনা সেটা বের করে দেখতে হবে। এবং সেরকমই একটা সহজ পথ তোমাদেরকে শেখানোর জন্য আজকে এই কোশ্চেনটা নিয়ে আমি আসছি তোমাদের কাছে। তো চলো আমরা সেই কোশ্চেনটা দেখি কিভাবে আমরা সহজ এটা আনসার করতে পারি। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, প্রত্যেকটা কোশ্চেনে কমেন্ট করবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই কমেন্ট করার মধ্যে দিয়ে অন্তত তুমি নিজেকে তোমার নিজের অবস্থান বোঝাতে পারবা যে হ্যাঁ আমি কি অবস্থানে আছি, আসলে কতটা তাড়াতাড়ি করতে পারি এবং করতে পারে কিনা, এরকম। ওকে, চলো আমরা তাহলে দেখে নিই।
হ্যাঁ, কিভাবে এই কোশ্চেনটা আনসার করা যায়, আমরা যদি একটু বীজগাণিতিক নিয়ম, অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আছে এক্স এর মাধ্যমে এক্স এর মতো মনে করে নিই, তাহলে কিন্তু খুব সহজ হবে। যেমন 3697 এই নাম্বারটাকে যদি এক্স এর মতো মনে করি আমরা, তাহলে তখন 18x, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো। হ্যাঁ, আমরা কিন্তু এক্স এর একটা কথা বলেছি, এক্স এর মাধ্যমে আমরা যেহেতু যোগ বিয়োগগুলো খুব ভালো করতে পারবো, এই জন্য এই এক্স এর ব্যবস্থাটা বলেছি। এক্স এর মাধ্যমে 100x হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু এখানে দেখো, আমরা যদি দেখাই একটু মার্ক করে, স্ক্রিনে মার্ক করে দেখাচ্ছি, এটা এটা এবং তিনটা জায়গায় কিন্তু একই নাম্বার আছে, যার সাথে হচ্ছে 18, 44 এবং 30। এই নাম্বারগুলোকে যদি আমরা অ্যাড করি খুব সুন্দরভাবে, এটা কিন্তু কাকতালীয়ভাবেই 100 হয়ে যাবে। এবং 100 হয়ে গেলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যে এই উপর ছোট নাম্বারগুলো আমরা প্লাস করলাম এবং 100 হয়ে গেলে 100 দিয়ে 3697 এই নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করা কিন্তু খুবই সহজ। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় অনেকেই শিখেছ যে 100 দিয়ে যে কোনো নাম্বারকে মাল্টিপ্লিকেশন করা কত সহজ, জাস্ট দুইটা জিরোকে ডান সাইডে বসায় দিলেই হয়ে গেল। আমরা কিন্তু এটুকুই শুধু শেখার জন্য আজকে আসছি যে এটাকে কোনো মাল্টিপ্লিকেশন না করেও কিন্তু এই আনসারটা করা যায়। আমি যে কথা বলছিলাম যে অনেক সময় অনেক কঠিন বিষয়েরও অনেক সহজ সমাধান থাকে, এই কথাটা আমি প্রায় বলে থাকি। তো এটা তার একটা উদাহরণ যে অনেকেই মাল্টিপ্লিকেশন করবে, গুণ করবে, যোগ করবে, তাতে কিন্তু ভুল হওয়ার যেমন সম্ভাবনা থাকবে এবং অনেক সময়ও লাগবে। বাট আমরা যে কাজটা করব, এটা যদি আমরা এভাবে করি যেভাবে এখন দেখলাম আমরা স্ক্রিনে, সেভাবে যদি করতে চেষ্টা করি, তাহলে হয়তোবা আমার মানে আস্থা বা আমি বিশ্বাস করি যে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আর খুব তাড়াতাড়ি কম সময়ে আমরা অঙ্কটা করতে পারবো। তাই আমরা কোনো পথ কি এরকম আছে কিনা, প্রত্যেকটা অঙ্ক করার আগেই কঠিন ভেবে যে ভয় পাবো অথবা আগে যে নিয়মে করছি সেই নিয়মে করতে থাকবে এমন না করে আমরা চেষ্টা করব যে ইজি কোনো মেথড অ্যাপ্লাই করা যায় কিনা। এবং এরকম মেথডগুলো কিন্তু আমরা ক্যাডেট কেয়ারের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করি এবং এই মেথডগুলো তোমরা শিখে অনেক সহজেই ম্যাথমেটিক্স পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বলে আমরা বিশ্বাস করি। তো চলো, এই কোশ্চেনটার আনসার আমরা বুঝে ফেললাম, আশা করা যায় কারো প্রবলেম নাই। তারপরেও যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, আমরা আরেকটা প্রশ্নে চলে যাব এখন। আর এই প্রশ্নগুলো কিন্তু পর্যায়ক্রমে আসতে থাকবে, তোমরা সবগুলো কোশ্চেন শিখতে চেষ্টা করবা। আমরা স্ক্রিনে দেখে নেই, আরেকটা কোশ্চেন চলে আসছে, খুব সুন্দর একটা কোশ্চেন দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকটা হচ্ছে যে ইকুয়েশন টাইপ, আর এই ইকুয়েশনটার মধ্যে একটু বুদ্ধির ব্যাপার আছে, আমরা সেই বুদ্ধিটা কিন্তু দেখে নেব যে কি টেকনিক অ্যাপ্লাই করা যায়। দেখো, আমাদের যে এক্স এর উপর কিউব আছে এটা দেখে কিন্তু আমরা অনেকেই প্রথমত একটু নার্ভাস হয়ে যাই যে কিউব কিউব থাকলে আমরা কিভাবে মান বের করব। আমরা তো স্কোয়ারটাই খুব কষ্ট হয়, তাই না, রুট ওভার দিয়ে তাও বের করতে পারি অনেক সময়, বাট কিউব হলে আমরা কি করব। এই ধরনের প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু আমরা আজকে এটাকে নিয়ে আসছি এই কোশ্চেনটা, যাতে করে তোমরা এই কোশ্চেনটা দেখে ভয়টা কেটে যেতে পারে তোমাদের আর সহজেই আনসারগুলো করতে পারো। চলো আমরা দেখি এটা কিভাবে আনসার করা যায়। তোমরা সবাই কমেন্ট করবা, আমি বারে বারে একই কথা বলি যে কমেন্ট করার মধ্য দিয়ে তুমি নিজেকে নিজে যাচাই করতে পারবা যে আসলে তুমি কতটা জানো, তোমার অবস্থানটা কি। এটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অংশগ্রহণ করছো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবো অনেক। আর যে সকল সম্মানিত অভিভাবক বৃন্দ বা যারা সহযোগী অর্থাৎ শিক্ষক বা সহযোগী স্টুডেন্টদের হেল্প করেন, বড় ভাই বোন, তারা ইচ্ছা করলে কিন্তু এই সকল কোশ্চেনগুলো একটু চেঞ্জ করে করে আপনারা নতুন কোশ্চেন বানিয়ে দিতে পারেন, যাতে করে স্টুডেন্টদের মেধা যাচাই করা সহজ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই এই কাজটা করতে ভুল করবেন না। আপনাদের প্রতি আর্নেস্ট রিকোয়েস্ট যে আপনারা আপনার প্রিয় শিক্ষার্থীদেরকে এই কাজটা করতে দেন, যে তারা যেন তাদের এই কোশ্চেনগুলো একটা শেখার পর আরো 2-4টা করতে পারে কিনা এটা আপনারা যাচাই করার চেষ্টা করেন। থ্যাংক ইউ সম্মানিত অভিভাবকবৃন্দ। আমরা এই কোশ্চেনটার আনসার এখন দেখব কিভাবে আনসার করতে পারি। ওকে, আমরা কোশ্চেনের আনসার দেখছি কিভাবে। আমরা কিন্তু একটু যেহেতু ছোট জায়গা এই জন্য আমরা ডানে বামে লাইনগুলো লিখেছি। সেকেন্ড লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড লাইন আমাদের। হ্যাঁ, এইভাবে চলে যাবে, অর্থাৎ এই ফার্স্ট লাইনের ডান পাশেরটা হচ্ছে সেকেন্ড লাইন। এবং সেই হিসাবে আমরা কিভাবে এখানে আসলাম, এখানে কিন্তু এই যে এক্স কিউবকে এই নিচের এক্স দিয়ে কেটে দেওয়া হয়েছে। এই এক্সটাকে আমরা যদি এইভাবে এই এক্স কিউবের সাথে কাটাকাটি করে দেই তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। একটা এক্স এর থেকে কাটা গেলে এক্স স্কোয়ার থাকবে,
তখন কিন্তু আমাদের টেনশন অনেক কমে আসবে। হ্যাঁ, এবং তাই হলো 7x²। আর এর পরের লাইনে কিন্তু x² থাকলো, আর এই 7 এবং 4 এই দুটো x² সাথে মাল্টিপ্লিকেশন ছিল, এটা ওই পাশে যা ডিভিশন হয়ে গেল। সেই হিসাবে আমরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই অনেকবার আমরা শেখানোর চেষ্টা করেছি, এবং তোমরা নিশ্চয়ই জানো যে ইকুয়েশন টাইপের অঙ্কগুলোর মধ্যে এই পাশে লেফট সাইডে যদি কোনো মাল্টিপ্লিকেশন অবস্থায় কোনো টার্মস থাকে, সেটাকে রাইট সাইডে নিতে হলে ডিভিশন করতে হবে। একইভাবে ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন অর্থাৎ অপোজিট হয়। ঠিক আছে, সেই হিসাবে 7 এবং 4 ডিভিশন হলো, এবং কাটাকাটির পর কি হচ্ছে, এখানে x² থাকছে, আর x² ইকুয়াল টু কাটাকাটি করে 16 হয়। তোমরা এই কাটাকাটিগুলো খুব সহজেই করে ফেলবা। যেমন এই 4 দিয়ে যদি 4 4 8 কে কাটা 1 1 2 হবে, আর তারপর 7 দিয়ে কাটাকাটি করলে সেটা 16 হবে। এখন x² ইকুয়াল টু 16 আমরা এই রুট ওভার নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমরা বোথ সাইডে রুট ওভার নিয়ে আসছি। এই জিনিসটা আমরা দুইটা কথা বলি এখানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সামনে আমি তুলে ধরি। একটা কথা হচ্ছে যে এক্স এর উপর স্কোয়ারকে ভ্যানিশ করতে হবে, শুধু এক্স এর মান বের করতে হবে, এই একটা কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি যদি এক্স কে ভ্যানিশ করতে চাই তাহলে পথটা কি, সেটা হচ্ছে আমরা শিখেছিলাম এর আগে যে আমরা যদি স্কোয়ারকে ভ্যানিশ করতে চাই তাহলে রুট ওভার আনবো। একইভাবে রুট ওভারকে ভ্যানিশ করার জন্য স্কোয়ার আনতে হবে, অর্থাৎ একটা আরেকটার শত্রু বলতে পারি আমরা। হ্যাঁ, একটাকে নিধন করার জন্য আরেকটা ব্যবহার করবো, আমরা এইভাবে আগায় যেতে পারি। তো সেই হিসেবেই স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমরা রুট ওভার নিয়ে আসলাম। আর এই রুট ওভার নিয়ে আসার পর এখন আমি দেখছি এক্স না কাটা যাবে রুট ওভারের সাথে, কিন্তু এই পাশে রুট ওভার আনবো। হ্যাঁ, দুই পাশেই রুট ওভার আনতে হবে, মানে এটা হচ্ছে ইকুয়েশনের নিয়ম। আমি যাই মাল্টিপ্লাই করব, ডিভিশন করব, রুট ওভার আনা। হ্যাঁ, এটা হচ্ছে একটা রুট ওভার, কিন্তু একটা ইন্ডেক্স, আমি আগেও বলেছিলাম। হ্যাঁ, তাহলে রুট ওভার যদি আনি আমি দুই পাশে আনতে হবে, বোথ সাইডে। এবং স্কোয়ারের উপর রুট ওভার হলে কি হবে, স্কোয়ারের রুট ওভার কাটা যায়, এটা আমরা শিখেছি মার্ক করার। এখানে স্কোয়ার রুট ওভার হাত দিয়ে তোমরা কাটবা না অবশ্যই, এটা দেখতে খারাপ দেখা যাবে, ভেরি অড লুকিং। আর 16 রুট ওভার করলে 4 হয়। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কোন কোন সংখ্যাকে রুট ওভার করলে কত হয়। এগুলোর কিন্তু একটা লিস্ট আমরা বিভিন্ন ফর্মুলার শিটে দেখে থাকি, আমরা একটা ফর্মুলার শিট স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। তোমরা যারা আমাদের সাথে ক্লাস করছো, যে সকল শিক্ষার্থীরা, তারা কিন্তু এই ফর্মুলা শিটটা নিশ্চয়ই এতদিন পড়েছো এবং মুখস্থ করার চেষ্টা করেছো। তখন তোমরা এখান থেকে অন্য ডিজিট আসলে কি করবা, যেমন 36 যদি আসে তাহলে রুট ওভার করলে কত হবে। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো খুব সহজেই বলতে পারবো, 36 কে রুট ওভার করলে 6 হবে। এইভাবে যদি আমরা 169 চলে যাই 13 হবে, এরকম সব কিন্তু মুখে মুখে বলতে পারি। কেন পারি? ওই ফর্মুলা শিট থেকে আমরা এটা শিখে নিয়েছি। আর যেহেতু আমাদের শিখতেই হবে, আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু রুট ওভার করে যে ক্যালকুলেটর আমি বের করবো সেই সুযোগটা আমাদের নাই, ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না অ্যাডমিশন টেস্টগুলোতে ছোট বয়সে। সো আমাদেরকে অবশ্যই একটা প্রিপারেশন নিতে হবে যে আমরা যেন এই মানগুলো মুখস্থ রাখতে পারি। ওকে, ফাইন। তাহলে আমরা বুঝে ফেললাম যে এক্স এর মান 4 হয়ে গেল, এটাই ছিল আনসার। হ্যাঁ, আমরা নেক্সট আরেকটা সুন্দর কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা তোমরা যারা কমেন্ট করতে মানে আনসার করতে পারবা, তারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে হ্যাঁ, এই কোশ্চেনটার আনসার কত হতে পারে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ সিম্পলিফিকেশন। এটার আনসার কত হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ, আর আমরা এই কোশ্চেনটা শেখার জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই দেখলা, খুব সহজ দেখতে মনে হচ্ছে, এবং অনেকেই একটা কাজ করে কি, সেই গতানুগতিক নিয়ম অনুসারে যে স্কোয়ার মানে হচ্ছে দুইবার গুণন এবং মাল্টিপ্লিকেশন 0.7, তাহলে এটাকে মাল্টিপ্লিকেশন করলে 0.49, এরকম 0.39। হ্যাঁ, এই জিনিসগুলোকে ভাঙানোর একটা চেষ্টা চলে, এবং তারপরে আবার সাবট্রাকশন, কাজটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো চলো আমরা এটাকে কিভাবে সহজে করতে পারি সেটা একটু দেখে নেই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সহজে এই কাজটা অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ, খুব সহজে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমরা উপরের অংশটাকে দেখতে পাচ্ছি যে এই যে 0.7 এই অংশটা, এই যে 0.7 এই অংশটার উপর স্কোয়ার আছে, একইভাবে 0.3 এই অংশটার উপর একটা স্কোয়ার আছে, এবং মাঝখানে মাইনাস আছে, যার কারণে আমরা একটা ফর্মুলার দিকে আগাতে পারি। ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারি, আর এই ফর্মুলাটা কিন্তু খুব বেশি দূরে না, আমরা শিখেছি আমাদের টেক্সট বইয়ের চ্যাপ্টার নম্বর 4.2 কোশ্চেন নাম্বার 3, সেখানে আমরা প্রুফ করেছিলাম এই ফর্মুলাটা। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, আর সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে পরের লাইনে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b লিখেছি, ওই স্কোয়ারগুলো থাকার কারণে কিন্তু। আর খুব সহজেই উপরে নিচে একটা রাশি কাটা যায়, a প্লাস b, যে প্লাস অংশগুলো কাটা যাচ্ছে।
আর মাইনাস অংশগুলো থাকে এবং মাইনাস অংশগুলো সাবট্রাকশন বা বিয়োগ করার পর 0.4 থাকে। খুব সুন্দরভাবে একটা কোশ্চেন কিন্তু আনসার হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে অনেকগুলো কোশ্চেন আজকে শিখে ফেলি। তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমরা কোনো কোশ্চেনকেই মুখস্থর মতো বানানোর চেষ্টা করবে না। তোমাদেরকে আমি এটা অনেকবার বলেছি যে ম্যাথমেটিক্স কিন্তু মুখস্থ করার বিষয় না। বিশেষ করে অ্যাডমিশন টেস্ট যারা দিবা, আমরা অনেক সময় স্কুলের পরীক্ষায় হয় কি যে ফিক্সড কিছু কোশ্চেন আছে, চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো প্রায় চলে আসে। এই কারণে অনেক সময় স্টুডেন্টরা কিছু অঙ্ক মুখস্থ করলেই দেখা যায় সেগুলো কমন করে যায়। বাট আমরা এটা মাথায় রাখবো, অ্যাডমিশন টেস্টে কিন্তু হুবহু কমন পড়ে না, এই জন্য বুদ্ধি দিয়ে অঙ্ক করতে হবে। আর কোশ্চেন কখনোই আগের সাথে মিল না পাওয়ারই কথা। সেই হিসাবে আমরা কিন্তু মুখস্থর মতো না করে আমরা বুদ্ধি করে অঙ্ক করব, যাতে করে চেঞ্জ করে দিলেও কোনো সমস্যা না হয়। তাই আমরা শিখবো বেশি, মুখস্থর মতো প্র্যাকটিস করে বারে বারে। প্র্যাকটিস করার অর্থ এই না যে মুখস্থ করবে, প্র্যাকটিস করতে হবে যে কিভাবে লাইনটা পরের লাইনটা আসলো সেটা শেখার জন্য। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আরেকটা সুন্দর কোশ্চেন চলে আসছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশ্চেন্ট if the divisor is 13 whole 9/17, then what is the dividend? আমি শিক্ষার্থীদের আবারও বলছি যে এই যে এখানে একটা ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনটাকে মিক্সড ফ্র্যাকশন বলা হয়, বিকজ এখানে ইন্টিজার আছে। এই 13 হচ্ছে ইন্টিজার, আর এটাকে পড়তে হয় এইভাবে 13 হোল 9/17, 13 পূর্ণ 9/17 অথবা 17/9, এইভাবে পড়া যায়। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা এখন শিখবো যে ডিভাইজার ইজ 10 টাইমস অফ কোশ্চেন্ট, বা ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে এখানে বড় কে ছোট কে এটা কিন্তু আমাকে কনফিডেন্ট হতে হবে। হ্যাঁ, ভাজক ভাগফলের 10 গুণ, তার মানে ভাজক বড়। তোমরা নিশ্চয়ই ভাজক ভাগফল বাচ্চ এই জিনিসগুলো অনেক ছোটবেলায় শিখেছো। হ্যাঁ, আমরা সেই হিসাবে তোমাদেরকে ধরে নিচ্ছি যেগুলো জানো। তারপরেও আমি শুধু এটুকু বলতে পারি, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, আর ভাগ করা হয় যাকে, তাকে বলা হয় হচ্ছে ভাজ্য, আর ভাগ করার পরে যে রেজাল্ট হয় তাকে বলা হয় হচ্ছে ভাগফল। এখানে বলা হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ, তার মানে ভাজক বড় আর ভাজকটাই দেওয়া আছে, তাহলে ভাগফল বের করে নিতে হবে আমাদেরকে। এখন আমরা যে ভুলটা পরীক্ষা করি, এত ছোট অঙ্ক কিন্তু ভুলটা কি হয়, আমরা ভাজক লিখছি, এটা আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ভাজক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাজক যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই যে 13 হোল 9/7, এই নাম্বারটা যে ভাজক, এই নাম্বারটাকে আমরা ভাজক হিসেবে ব্যবহার করে বের করছি, লিখেছি। কিন্তু এরপরে কোশ্চেন যখন বের করবো, অর্থাৎ ভাগফল যখন বের করবো, তখন ভাগফলটা আমরা কি করব, ভাগফলটা বের করতে যেয়ে কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আসলে কি তাই হবে? এই জিনিসটা খুব ভালো করে শিখতে হবে। 10 দ্বারা মাল্টিপ্লিকেশন হবে না ডিভিশন হবে, সেটা ডিপেন্ড করবে আমরা কি বড়টা বের করছি না ছোটটা বের করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে নিয়ে চিন্তা করার সুযোগ আছে তোমাদের, যে আমরা যদি বড় সংখ্যা বের করতে চাই তাহলে কি হবে, মাল্টিপ্লিকেশন করবো। আমরা যদি ছোটটার মান বের করি, একটার সাথে আরেকটা কম্পারিজন আছে এখানে, যে একটা আর একটা 10 গুণ, কিন্তু আমি বড়টা বের করবো ছোটটা থেকে, তাহলে গুণ করবো। আর যদি ছোটটা বের করি বড়টা থেকে, তাহলে ভাগ করবো। তাহলে এখানে ডিভাইজার দেওয়া আছে, অর্থাৎ ভাজক দেওয়া আছে, তাহলে আমরা ভাগফল বের করবো, ছোট ভাগফল, তাই 10 দ্বারা ভাগ করতে হবে। চলো আমরা দেখি এটা কিভাবে করা যায়। আর তোমরা যারা কমেন্ট করতে পারো কমেন্ট করে দেখাও, সবাই কমেন্ট পাঠিয়ে দাও অন্তত তোমার নিজেকে যাচাই করার জন্য। থ্যাংক ইউ। আমরা তাহলে কোশ্চেনটা দেখে নিই। প্রথমে ডিভাইজারটা লিখে নিলাম এবং এটাকে মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ইমপ্রপার করা হয় এটা কিন্তু আমরা শিখে ফেললাম। এই 13কে, হ্যাঁ ইন্টিজার 13, এটাকে 17 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, আর এর সাথে 9 প্লাস করতে হবে, এবং কোশ্চেন বের করার জন্য 10 দ্বারা ডিভাইড করতে হবে। কেন? আমরা ছোটটা বের করবো, কোশ্চেনটা হচ্ছে ছোট ভাগফল। এরপর আমরা যে রেজাল্ট দুটো পেয়ে গেলাম, সেখানে ডিভিডেন্টের একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। ছোটবেলায় যে ফর্মুলাটা শিখছিলাম, ডিভাইজার ইনটু কোশ্চেন, অর্থাৎ ভাজক গুণন ভাগফল, আর এই দুটার মান আমরা বসাই দিলাম। হ্যাঁ, এই মানগুলো বসানোর সময় অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে, কাটাকাটি করার একটা চেষ্টা তাদের মধ্যে থাকে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কাটাকাটিটা যাচ্ছে না। না যাওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা কি করে, এটাকে একটু উল্টায় বসায়, যাতে করে খুব সুন্দর কাটাকাটি চলে যায়। কিন্তু আসলে আমাদের কি কাটাকাটি করতেই হবে এরকম কি কোনো কথা আছে? না, কাটাকাটি না গেলে আমি কেন করব, এটা একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। তাহলে আমি কাটাকাটিটা করব না। এখন আমি এটাকে উপর, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরের রাশির সাথে গুণ, অর্থাৎ ডিনোমিনেটরস নিউমারেটরস গুলো আমরা মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ 23 ইন্টু 23। তোমরা জানো ওই যে স্কোয়ারের কথা বললাম, যে 23 এটা রাফ করার কোনো দরকার নাই। আমাদের যে স্কোয়ার ভ্যালুগুলো, যে 23 স্কোয়ার করলে
5 to 9 অর্থাৎ 529 হয় 23 বর্গ, তাহলে এটা যদি মুখস্থ রাখে একটা জিরোর সাথে বসায় দিলাম। একইভাবে 17 গুণন 17, তার মানে 17 এর স্কয়ার হচ্ছে 289। হ্যাঁ, 17 স্কয়ার ইকুয়াল টু 289। তাহলে এটি যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা এখানে এসেও আমরা বিপদে পড়বো না। এরপরে আমরা এটাকে ডিভিশন করে এই মিক্সড ফ্র্যাকশনটা বের করে দিতে পারি, এটা খুবই ভালো হয়। হ্যাঁ, 18 হোল 88/289। কিন্তু যদি কেউ খুব কষ্ট অনুভব করো তাহলে কিন্তু এখানেও যদি আনসার রেখে দিই আমরা, তাও স্যার বুঝবে যে ক্যালকুলেটর বা এই ডিভিশনটা করার জন্য আসলেই কঠিন কাজ এবং কষ্ট হয়। তাহলে এই জন্য সময়ের স্বল্পতার কারণে অনেক স্টুডেন্টকে আর এটার জন্য কোনো মার্ক কাটা হয় না। তবে যদি তুমি এটা ডিভিশন করে দেওয়ার সময় পাও সেক্ষেত্রে অনেক ভালো। তুমি যদি অনেক নাম্বার পেয়ে যাও এবং কম্পিটিশনে চলে যাও তখন হয়তো স্যাররা 1 মার্কস বা হাফ মার্কস একটা কমায় দিতে পারে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো এবং সবাই কমেন্ট করে জানানোর চেষ্টা করছো। থ্যাংক ইউ সবাইকে। আরো থ্যাংক ইউ জানাচ্ছি সেই সকল সম্মানিত অভিভাবকবৃন্দদেরকে যারা অনেক কষ্ট করে তাদের প্রিয় সন্তানদেরকে শুক্রবারে বিভিন্ন প্রোগ্রাম, বেড়ানো, মার্কেটিং বা বিভিন্ন দাওয়াত খাওয়ার অংশ থাকে, অথবা তারা একটু আরামে রেস্ট নিবে, বিভিন্ন কাজ করবে, সেগুলো রেখে তাদের প্রিয় সন্তানদেরকে নিয়ে ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে, মোবাইল নিয়ে বসে গেছেন ক্লাস করার জন্য। তাদের অনেক অনেক ধন্যবাদ। তবে আমরা আশা করছি যে আপনার সন্তান অনেক কিছু শিখতে পারবে এবং ইন ফিউচারে আপনারা সবাই আমাদের ক্যাডেট কেয়ারের সাথে যুক্ত থাকবেন এইভাবে এবং ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখতে থাকবেন। এতে আমরা যেমন আপনাদেরকে কিছু সাপোর্ট করতে পারবো, আপনার সন্তানরাও অনেক কিছু শিখতে পারবে। আর সর্বোপরি ক্যাডেট কেয়ারের জন্য সবার কাছেই দোয়া চাই, যাতে ক্যাডেট কেয়ার আপনাদের সেই আশা চাওয়া পূরণ করতে পারে। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। চলো আমরা আরেকটা কোশ্চেন শিখে ফেলি। হ্যাঁ, এবার নতুন আরেকটা কোশ্চেন চলে আসলো। এই কোশ্চেনটা একটু অ্যালজেব্রা টাইপের। আমরা দেখি, ফাইন্ড দ্য ভ্যালু অফ 4x স্কয়ার মাইনাস 28xy প্লাস 49y স্কয়ার when x ইকুয়াল টু 7 y ইকুয়াল টু 2। এই ধরনের একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা যে ভুলটা করি এই কোশ্চেনগুলোতেও আমরা শিখবো যে হ্যাঁ, অনেক স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি x এর আর y এর মানটা বসে রেজাল্ট বের করে দিচ্ছে। তোমরা যারা কমেন্ট করতে চাও কমেন্ট করে জানিয়ে দাও কত হবে তোমাদের এই অঙ্কটার রেজাল্ট। তো চলো আমরা দেখি যে এটা কিভাবে করা যায়। তো তোমাদের ভুলটা আমি একটু ধরিয়ে দিব যে অনেক স্টুডেন্টই প্রথমেই কি করে মানটা বসায় দেয়, এক্স এর মান ওয়াই এর মান প্রথম লাইনেই বসায় দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু ভুল। যদি কখনো সিম্পলিফিকেশন করা যায় তাহলে করে নেওয়া ভালো। তো দুইটা লাভ, ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং কষ্টটাও কমে যায়। তো চলো দেখি আমরা কিভাবে সিম্পলিফাই করে নিতে পারি কোশ্চেনটাকে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মানগুলো দেওয়া ছিল, গিভেন ভ্যালু, এই ভ্যালুগুলো 7 আর y এর ভ্যালু হচ্ছে 2। আমরা যে টার্মসটা এক্সপ্রেশনটা পেয়েছি 4x স্কয়ার মাইনাস 28xy প্লাস 49y স্কয়ার, এটাতে আমরা কি করব, একটা ফর্মুলা বানানোর চেষ্টা করেছি। তোমরা দেখো যে এটাকে a স্কয়ার বানানোর চেষ্টা করা হয়েছে, আমি মার্ক করে দেখাচ্ছি। এটাকে 2ab বানানোর চেষ্টা করা হয়েছে এবং তারপর এটাকে b স্কয়ার বানানোর চেষ্টা করা হয়েছে। তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে তোমরা নিশ্চয়ই জানো, a মাইনাস b হোল স্কয়ার। আর a হিসাবে এখানে 2x এবং b হিসাবে হচ্ছে 7y হোল স্কয়ার। এবার আমরা যদি মানটা বসে, কতটা না সহজ হয়ে গেল, আমাদের কোনো রাফ করতে হলো না। আর তোমরা যে প্রসেসটা অনেকেই অ্যাপ্লাই করছো, রেজাল্ট হয়তো মিলে যাবে কিন্তু প্রসেসটা একটু কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমি অনেক সময় এই কথাগুলো বলে থাকি তোমাদেরকে, যেমন ঢাকার মতিঝিলে অনেক মানুষই অফিস করতে যায়, অথবা ঢাকায় আসার জন্য বিভিন্ন জায়গায়, ঢাকা থেকে যাওয়ার জন্য গুলিস্তান আসে। তো এরকম জায়গায় আসার পথে বিভিন্নভাবেই কিন্তু আসা যায়। কেউ বাসে আসতে পারে, কেউ রিক্সায় আসতে পারে, হ্যাঁ, বিভিন্ন গাড়িতে করে আসতে পারে। কিন্তু কোনটা প্রপার চয়েস, এটা কিন্তু ডিসিশন নিতে হবে তোমাকে, যে আসবে তাকে ডিসিশন নিতে হবে। তা আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে যে অঙ্কটা করার সময় আমি কিন্তু চাইলে কঠিন প্রসেসে অ্যাপ্লাই করতে পারি, ইজি প্রসেসে অ্যাপ্লাই করতে পারি। এটা কে ডিসিশন নেবে? এই ডিসিশন ইজ ইয়োর্স। আমি যদি ইচ্ছা করে মতিঝিল অফিস করার জন্য কোনো একটা মানুষ ইচ্ছা করে মিরপুর থেকে হেঁটে হেঁটে যায়, সে যেতে পারবে, অফিসও করতে পারবে, কিন্তু কিছু প্রবলেম সৃষ্টি হবে। আর যদি সে বাসে চলে যায় তাহলে কিন্তু তার এই প্রবলেম হবে না। এখন কেউ হয়তো মনে করবে যে সে কৃপণ, আসলে না, সে হয়তো স্বাস্থ্য সুরক্ষার জন্য করেছিল, কিন্তু আসলে তারপরেও কিন্তু অনেক মানুষ এই প্রবলেমটাকে নিয়ে আলোচনা করবে। তার মানে আমরা কিন্তু স্বাভাবিক নিয়মে থাকবো, যে কোনটা সহজ পথ সেটাই কিন্তু আমরা বাছাই করে নেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি এটা কিভাবে হয়ে গেল। এখানে কিন্তু আমরা শেষ লাইনটা দেখছি যে হ্যাঁ, 2 × 7
-7 × 2, তার মানে হচ্ছে 14 - 14, আর 14 - 14 সেম ভ্যালু, তার মানে মাইনাস করলে 0 হয়ে যাবে, আর 0 স্কোয়ার করলে 0 হয়ে যাবে, তার মানে আরেকটা সুন্দর কোশ্চেন তোমরা কিন্তু বুঝে ফেললা। থ্যাংক ইউ এভরিবডি। আমরা এবার আরো একটা কোশ্চেন নিয়ে আসি তোমাদের জন্য, খুব সুন্দর কোশ্চেন। ইয়েস, হ্যাঁ, আমাদের খুব প্রিয় প্রশ্ন হচ্ছে ইকুয়েশন, সমাধান। আমি এটাকে প্রিয় বলি এই কারণে যে আমরা যখনই কোনো কোশ্চেনের প্রবলেম ফেস করি তখনই কিন্তু এই সমীকরণ বা ইকুয়েশনের হেল্প নেই। অর্থাৎ আমরা এক্সকে বলি, এক্স আমাদের হচ্ছে ফ্রেন্ড ইন ডেঞ্জার, বিপদের বন্ধু। তো এই বিপদের বন্ধুটার হেল্প নিয়ে বিভিন্ন অঙ্ক করে থাকি। এই কারণে এই কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে শিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অবশ্য প্রত্যেকটাই ভালো করে শিখতে হবে। তার মধ্যে এটা যদি একটু ভালো করে শিখি, ইন ফিউচারে আমাদের যত প্রবলেম আসবে ম্যাথমেটিক্যাল, আমরা কিন্তু এই ইকুয়েশনের মাধ্যমে খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। আর যদি আমি ইকুয়েশনই ভালোভাবে না পারি তাহলে সলভ করব কিভাবে, তাই না? তো চলো আমরা দেখি এটা কিভাবে খুব সহজেই সলভ করতে পারি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জানো বা করতে পারো তারা কমেন্ট করে জানিয়ে দাও। অনেক স্টুডেন্টদের জন্য এগুলো খুব সহজ, কারণ অনেক প্র্যাকটিস করছে। যারা ক্যাডেট কেয়ারের সাথে অনেকদিন জড়িত আছো তারা কিন্তু অবশ্যই খুব ভালো করছো। আর যে সকল শিক্ষার্থীরা এখনো জড়িত হতে পারো নাই তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে নিতে পারো। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে ক্যাডেট কেয়ার অনলাইন ক্লাসগুলো কিন্তু ভালো প্রস্তুতির জন্য ক্লাস 3 থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট 3 থেকে শুরু করে আস্তে 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 নিজেকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারবে। এছাড়া ক্যাডেট কেয়ারে কিন্তু আবাসিক ব্যবস্থাও আছে। ঢাকার মালিবাগে আমরা এই আবাসিক সেন্টারও স্টুডেন্টদেরকে রেখে ক্যাডেট কলেজের অনুরূপ নিয়ম কানুনগুলো এখন থেকেই শিখে কিন্তু তাদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারি, তাই না? এটা করার জন্য কিন্তু আসলে বিভিন্ন পরিবেশের দরকার হয়। অনেক ছেলেরা আছে, বাসায় একজন মেহমান আসছে, তার সাথে আসলে কথাও বলে না, সে কার্টেসি জানে না, মানুষের সাথে মিশতে পারে না। এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। তো তাদেরকে আমরা একটু শিখানোর জন্য হলেও রেসিডেন্সিয়াল সিস্টেমে রাখার চেষ্টা করবো, তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ। আমরা মূল কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, কোশ্চেনটা কিভাবে আমরা আনসার করব চলো দেখি। আমরা দেখছি যে সেকেন্ড লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড লাইনটা এখানে আমাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড লাইনটা কেমন যেন একটু সুন্দর ভদ্র হয়ে গেল, কিভাবে হয়ে গেল সেটা আমাদের শিখতে হবে। যে আমরা এখানে মার্ক করেছি যে ফার্স্ট লাইনে ডিনোমিনেটর হিসেবে অর্থাৎ হর হিসেবে 2 আছে এবং এরপরে আছে হচ্ছে 4। 2 আর 4 এই দুইটা নাম্বার আমরা পেয়েছি, যা কিনা হর বলা হয় বা ডিনোমিনেটরস বলা হয়। এখন আমরা যে কাজটা করব, এই হরগুলো অর্থাৎ ডিনোমিনেটরসগুলো যদি ভ্যানিশ করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা সিম্পল ইকুয়েশন হয়ে যাবে, যা আমাদের খুব পছন্দ এবং কাঙ্ক্ষিত। তো চলো আমরা দেখি কিভাবে এটা চেঞ্জ করতে পারি। 2 এবং 4কে আমরা এলসিএম করব, লসাগু করব। আর লসাগু করলে 4ই হবে। আর 4 হলে 4 দিয়ে যদি সবাইকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, গুণ করি, তাহলে কি হবে? সুন্দর সংখ্যাগুলো চলে আসবে, যাই আমরা চাই। হ্যাঁ, সেই সংখ্যাগুলি কিন্তু পেয়ে যাচ্ছি সেকেন্ড লাইনে। 2x, এই যে উপর আছে 2x, এটাকে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে 8x হবে। আর হাফকে যদি 4 দ্বারা গুণ করা হয়, উপরের 4 নিচের 2 কাটা যাবে, 2 থাকবে। 5x কে যদি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করা হয় 20x হবে এবং এখানে 4 কাটা যাবে, 5 থাকবে শুধু। এরপরে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই যে নিয়মটা সবসময় মেনে চলি যে এক্স গুলোকে লেফট সাইডে নিয়ে আসি, এক্স নাই এমন রাশিগুলোকে রাইট সাইডে নিয়ে যাই এবং সেই হিসাবে -12x = -3 এবং x = বের হয় যে -12টা x এর সাথে মাল্টিপ্লিকেশন আছে, গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে গেল এবং -3/-12। আর তারপর এটা কাটাকাটি যে মাইনাসও চলে গেল, 3 দ্বারা 12কে কাটলে 4 হয় এবং রেজাল্ট হয়ে গেল 1/4। খুব কঠিন একটা কোশ্চেন ছিল, বাট আমরা খুব সহজে এটাকে সার্থকতার সাথে শেষ করলাম। মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় না যে কারো অসুবিধা হওয়ার কথা। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয়, স্ক্রলে দেখানো নাম্বার তোমরা ফোন দিতে পারবা। ফোন দিলে আমরা হেল্প করবো বিভিন্ন বিষয়ে। ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম তোমরা ফেস করলে সেগুলো আমরা চেষ্টা করবো তোমাদেরকে দেখাতে, বলতে, যদি আমরা সময় পেয়ে যাই ইনশাল্লাহ। অথবা আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের ওয়েব পেজে, ওয়েবসাইটের বা ফেসবুকের পেজে তোমরা কিন্তু কোশ্চেন পাঠাতে পারো যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, স্পেশালি কোনো অ্যাডমিশন টেস্টে, ক্যাডেট কলেজের অ্যাডমিশন টেস্টে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের সাথে আরেকটা কোশ্চেন নিয়ে চলে আসি। তোমরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছো, অনেক কমেন্ট চলে আসছে। তোমরা সবাই কমেন্ট পাঠানোর চেষ্টা করো। আর তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীরা যারা এখনো যুক্ত হতে পারে নাই তাদেরকে পরামর্শ দিতে পারো যে চলো আমরা ক্যাডেট কেয়ারে ইউটিউব লাইভ ক্লাসে অংশগ্রহণ করি।
জামিল স্যারের সাথে প্রত্যেক শুক্রবারই কিন্তু জামিল স্যার ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে আসে, এবং এই ক্লাসগুলো এই শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পারো, আর দেখলে অনেক কিছু শিখতে পারবো বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। আমরা নেক্সট আরেকটা সুন্দর প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ, এবার এই কোশ্চেনটা দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শো দ্যাট প্রোডাক্ট অফ the fractions data and is equal to the product of their LCM and HCF। এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ফর্মুলা। এই ফর্মুলাটা দুইটা ডিজিট দেওয়া আছে। তুমি যদি চাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডিজিটগুলোকে চেঞ্জ করে অন্য কোনো ডিজিট ব্যবহার করেও কিন্তু তুমি আনসার করতে পারবা। অর্থাৎ এই ফ্র্যাকশনগুলো দিয়ে আর কি আমরা শিখতে চাই, বাট ফ্র্যাকশনগুলো দিয়ে শিখলে হয়তো কঠিন হয়ে গেল, একটু কঠিন হলে আমরা শিখতে পারলাম। আর তুমি যদি চাও প্রথমে সহজ সহজ সংখ্যা দিয়ে, ছোট ছোট সংখ্যা দিয়েও ট্রাই করে নিতে পারো। এই ফ্র্যাকশনগুলো দিয়ে আমরা ট্রাই করে শিখে নিতে পারবো। এটা কিন্তু সূত্র বড় ক্লাসে কাজে লাগবে এবং বিভিন্ন অঙ্কে আমাদের কাজে লাগবে। তো চলো আমরা দেখি এটা কিভাবে করা যায়। যে এটা কি বলছে, যে একটা লেফট হ্যান্ড সাইডের মতো অংশ থাকবে, অর্থাৎ বাম পাশে কতটুকু অংশ, ডান পাশে কতটুকু অংশ। এই দুইটা ফ্র্যাকশন বা ভগ্নাংশকে আমরা গুণ করব। গুণ করলে যে রেজাল্ট হবে সেটা বাম পাশে থাকলো, আর এই দুটার এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু বের করব, এবং তাদেরকে আবার গুণ করব, লসাগু এবং গসাগুকে গুণ করব। সেই রেজাল্ট দুইটা যদি গুণফলটা আগের গুণফলের সমান হয় তাহলেই হয়ে গেল অঙ্কটা, মানে অর্থাৎ দুই পক্ষ সমান হয়ে গেল। আমরা তাহলে দেখাই, চলো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রোডাক্ট শব্দটার মিনিং হচ্ছে গুণফল। হ্যাঁ, তাহলে ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ, প্রোডাক্ট অফ দ্য ফ্র্যাকশনস। এই ফ্র্যাকশনগুলোর গুণফল আমরা কিভাবে বের করবো এগুলো ছোট ক্লাসে আমরা শিখে ফেলেছি। হ্যাঁ, আর এই গুণফলটা আমরা লেফট সাইড হিসাবে রেখে দিলাম। এরপরে এলসিএম বের করলাম। এলসিএম বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, তোমরা নিশ্চয়ই জানো, আর ফর্মুলার শীট থেকেও শিখে নিতে পারবা, এবং টেক্সট বইতে ওই ফর্মুলাটা ডাইরেক্টলি আছে। এলসিএম অফ দ্য ফ্র্যাকশন ইকুয়াল টু হবে LCM of the numerators divided by HCF of the denominators। অর্থাৎ লসাগু যদি বের করি ভগ্নাংশের, তাহলে আমরা উপরে লবের জায়গায় বসাবো হচ্ছে লবগুলোর লসাগু, আর নিচে বসাবো হরগুলোর লসাগু। এইভাবে আমরা HCF ও বের করতে পারবো। HCF যখন বের করবো তখন উপরে অর্থাৎ লবের জায়গায় বসবে হচ্ছে লবগুলোর গসাগু। এইভাবে করে সূত্রটা আমরা বের করে নিলাম মানগুলো, এবং এইগুলো যেহেতু তোমরা বের করতে পারো তাহলে কোনো সমস্যাই হওয়ার কথা না। এবং এরপরে আমরা LCM ও HCF এর গুণফল, এখানে প্রোডাক্ট বলবো, প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে, এবং বের হয়ে দেখা গেল যে এটা রাইট সাইড যদি ধরি, আর লেফট হ্যান্ড সাইডে আসছিল এটা, আর লেফট হ্যান্ড সাইডে আসছে এটা, তার মানে এই দুইটা ইকুয়াল হওয়ার কারণে আমরা শর্ট বলছি। থ্যাংক ইউ। আমরা তাহলে বুঝে ফেললাম যে এই কোশ্চেনটা কি হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে করে অনেকগুলো কোশ্চেনই শিখে ফেলতে পারি আস্তে আস্তে। আর এই কোশ্চেনটা তোমরা কিন্তু বিভিন্ন ডিজিট চেঞ্জ করে নিজেরাও করতে পারো, অথবা তোমাদেরকে যারা হেল্প করে, ভাই বড় বোন, আব্বা আম্মা, হ্যাঁ মামা চাচা আঙ্কেল যারা হেল্প করে, অথবা হাউস টিউটর, তারা কিন্তু এখানে ডিজিটগুলো চেঞ্জ করে দিয়ে দিয়ে 2-3 বার 5 বার করে যদি প্র্যাকটিস করে, তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টদের খুব সহজ হয়ে যাবে এই কোশ্চেনগুলো। থ্যাংক ইউ এভরিবডি। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। হ্যাঁ, রিসলভ ফ্যাক্টর। আমরা এই রিসলভ ফ্যাক্টর বলতে যেটা বুঝি সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা, অর্থাৎ কয়েকটা রাশির গুণফল আকারে সাজানো। উৎপাদক মানে হচ্ছে কয়েকটা, যেমন 12 এর আমরা যদি ফ্র্যাকশন করি 12 কে, তাহলে হবে 3 × 4 অথবা 6 × 2 অথবা 12 × 1, এরকম কতগুলো মাল্টিপ্লিকেশন অবস্থায় হচ্ছে ফ্যাক্টর। আমরা এটা কিভাবে করব? এই ফ্যাক্টরগুলো করার জন্য আমি তোমাদেরকে যদি একটু হেল্প করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা আনসার করতে পারছো তারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর আমি যারা পারছে না অথবা কষ্ট হচ্ছে তাদের জন্য আমি কিছু পরামর্শমূলক কথা বলি। এই ফ্যাক্টর বা উৎপাদক করার সময় আমাদেরকে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যে আমরা প্রথম চিন্তা করব যে কোনো কিছু কমন যায় কিনা পুরোটা থেকে, এবং এরপরে দ্বিতীয় স্টেপে আমরা চেষ্টা করব যে এটাকে কোনো ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করা যায় কিনা, অর্থাৎ a² - b² অথবা a + b² a - b² বা এরকম ফর্মুলা কোনোটা ব্যবহার করা যায় কিনা, বা কিছু আনা নেওয়া করেও যদি ফর্মুলা করা যায় সেটাও। এটাও যদি না হয়, এরপরে স্টেজ হচ্ছে আমরা এরপরে একটু কঠিন স্টেজে চলে যাব, নাম হচ্ছে মিডল টার্ম ব্রেক। আর এই মিডল টার্ম ব্রেক যে মেথডটা, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে বাংলা নামটা একটু আরো কঠিন, মধ্যপদ ভাঙা। তাহলে এই মধ্যপদ ভেঙে দেওয়া, অর্থাৎ আমরা যে 3টা পদ দেখছি এখানে x² এবং x আর হচ্ছে 30, তো এখানে x হচ্ছে মধ্যপদ, আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি। এই x কে ভেঙে দিয়ে দুইটা বানাতে, এটা তো এমনি একেবারে ছোট, এটাকে আর ভাঙাও কি, তাই না? অনেকে ভয় পেয়ে যাবে, এটা ভাঙায় কিভাবে আমি দুইটা সংখ্যা বানাবো, আর এটা ভাঙালে কি বড় বড় সংখ্যা আসবে? হ্যাঁ, আসলে কিছু কন্ডিশন আছে। আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি যে এই কোশ্চেনগুলো ভাঙানোর জন্য, অর্থাৎ মাঝখানের পদটাকে ভাঙানোর জন্য আমরা দুইটা
পয়েন্ট খেয়াল রাখবো যে আদৌ কি ভাঙানো যাবে কিনা। অর্থাৎ মিডল টার্ম করার জন্য দুইটা শর্ত আছে, সেই শর্ত দুইটা বলি। যে এখানে তিনটা টার্ম থাকতে হবে এক্সপ্রেশনের মধ্যে, অর্থাৎ রাশিতে তিনটা পদ থাকতে হবে। আর আরেকটা শর্ত হচ্ছে একটা রাশিতে সূচক যত থাকবে, অর্থাৎ যেমন এখানে আমরা প্রথম রাশিতে দেখতে পাচ্ছি এক্স এর উপর সূচক হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আরেকটা রাশিতে এক্স এর সূচক হবে ঠিক তার অর্ধেক, অর্থাৎ প্রথমটা 2, তারপর একটা 1। আমরা কিন্তু দ্বিতীয় রাশিতে 1 পেয়ে যাচ্ছি, 1 কিন্তু লেখা লাগে না, এখানে কিন্তু সাইলেন্টলি 1 আছে। আর তৃতীয় রাশিতে, এই তৃতীয় পদে আমরা কিন্তু এই এক্স এর মানে যে চলকটা, সেই চলকটা পাবো না। এরকম 3 ধরনের রাশি পেলে তখনই শুধুমাত্র উপযোগী হলো যে আমরা কি করতে পারবো, মিডল টার্ম ব্রেক নামক উৎপাদক পদ্ধতিটা করতে পারবো। তাহলে এবার আমরা শিখবো কিভাবে, এটা তো উৎপাদক করা যাবে সেটা শিখলাম, এবার কিভাবে অংশগ্রহণ করা যায়, উৎপাদকটা করা যায়, সেটার জন্য আমাদের প্রসেসটা খেয়াল করি। চলো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো যে স্ক্রিনে খুব সুন্দরভাবে কিভাবে আমরা আনসার করতে পারি। এখানে কিন্তু যে জিনিসটা খেয়াল রাখতে হবে, মাঝখানের পদটাকে ভেঙে দুইটা বানাতে হবে। শর্ত কি, যাতে আমরা যোগ বিয়োগ যদি করি, যোগ অথবা বিয়োগ যেটাই করি না কেন, মাঝখানেরটা সমান থাকবে। আর যদি ওই দুইটা মাঝখানের যে দুইটা পদ আনলাম নতুন, এই দুইটাকে গুণ করি, তাহলে দুই সাইডের দুইটার গুণ ফলে সমান হবে। আমি রিপিট করছি যে আমরা যে দুইটা টার্মসে ভাগ করে দেবো, এই দুইটা টার্মস অ্যাড অর সাবট্রাকশন করলে মিডল নাম্বারটা, মিডল টার্মটা সমান হয়ে যাবে। আর যদি এটাকে আমরা প্রোডাক্ট বের করি, প্রোডাক্ট অফ দ্য মিডল টু নাম্বারস উইল বি দ্য প্রোডাক্ট অফ টু ইন্টার নাম্বার, টার্মিনাল নাম্বারস, টার্মিনাল টার্মস। আমরা তাহলে বুঝে ফেললাম যে দুই পাশে দুইটার গুণ ফলের সমান, বা প্রোডাক্ট যা হবে সেটা এই দুইটার গুণ ফলের সমান হবে। এই দুইটাকে তাহলে আমরা গুণ করে দেখি, 5, 6, 30 হয়, তাহলে আমরা 30 ঠিক রাখতে পেরেছি। তবে এটা কিন্তু বের করার জন্য আগে এইটাকে গুণ করতে পারবো না। আমরা কি করব, আমাদের ডান পাশে যে রাইটে আছে 30 আর লেফট সাইড আছে এক্স স্কোয়ার, তাহলে এই দুটাকে আগে প্রোডাক্ট বের করবো যে 30 এক্স স্কোয়ার। 30 কে কিভাবে ভাঙানো যায়, 30 কে অনেকভাবে ভাঙানো যায়, তোমরা যদি জেনে থাকো। 30 ইন্টু 1, 30 ইন্টু 15 ইন্টু 2, এরপর 5 ইন্টু 6 বা 6 ইন্টু 5, যেটাই বলি না কেন দুইটাই রাইট হবে। হ্যাঁ, তো আমরা এখন এই তিনটা গ্রুপ থেকে কোনটা নিব, সেই গ্রুপটা বাছাই করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন অ্যাড অর সাবট্রাকশন করে 1 বানাতে পারি। অর্থাৎ এই যে উপরে যে এক্স আছে, শুধু এক্স বানাতে চাই। তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, 6 এবং 5 যদি নিয়ে এই দুটাকে সাবট্রাকশন করবো, অর্থাৎ বিয়োগ করলে 1 হয়ে যাবে। তাই আমরা এই দুটা নিয়েছি। আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, এখানে আমরা এখানে এক্স এর মধ্যে যে সাইনটা পেয়েছি, যেখানে মাইনাস সাইন পেয়েছি, এই মাইনাসটা কিন্তু এখানে যে দুইটা নাম্বার আনবো তাদের মধ্যে বড়টার মধ্যে থাকতে হবে, বড়টায় এক্স মাইনাস সাইন থাকবে। আর ছোটটায় প্লাস আনবো না মাইনাস আনবো, এটা নির্ভর করবে হচ্ছে আমরা কি দুইটা নাম্বারকে অ্যাড করতে চাই। যদি আমরা অ্যাড করতে চাই, মানে যোগ করতে চাই, তাহলে একই রকম চিহ্ন লাগবে। আর যদি বিয়োগ করতে চাই, তাহলে বিপরীত চিহ্ন আনবে। এখন আমরা কিন্তু 6 থেকে 5 বিয়োগ করে 1 বানাতে চাই, তাই অপোজিট চিহ্ন নিয়ে আসছি, অপোজিট সাইন নিয়ে আসছি, মাইনাস, আর এখানে প্লাস নিয়ে আসছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই প্লাস আসার কারণটাও। হ্যাঁ, আর এখানে আমরা কমন নিব। প্রথম এই দুইটা থেকে কমন নিলাম আমরা, এক্স কমন নিলে এক্স মাইনাস 6 থাকে, অর্থাৎ এখানে একটা এক্স কাটা গেল, এটা থেকে একটা এক্স কাটা গেল। কমন নেওয়া মানে ভাগ করার মতো। হ্যাঁ, এবং একইভাবে পরের দুইটা সংখ্যা থেকে কিন্তু আমরা এখানে কমন নিয়েছি। তো একটা প্রিন্টিং একটু ছোট্ট মিস্টেক আছে, এখানে প্লাস সাইনটা হবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে প্লাস সাইনটা থাকলে 5, ভিতরে সাইনটা তাহলে আর চেঞ্জ হবে না। যদি মাইনাস থাকতো তাহলে তো চেঞ্জ হতো, উপরে প্লাস আছে তাই আমরা প্লাসই রাখবো। হ্যাঁ, আর এই প্লাস থাকার কারণে কি হবে, এটা এক্স মাইনাস 6 হয়ে যাবে। 5 কমন এলাম, তাহলে 5 দ্বারা ডিভিশন হলো, 30কেও 5 দ্বারা ডিভিশন করলে 6 থাকে। হ্যাঁ, তাহলে আমরা এই যে দুইটা জিনিস পেয়ে গেলাম সেম, এক্স মাইনাস 6 দুই জায়গা থেকে কমন এলাম। আর যেহেতু এটা প্লাস থাকে, তাই এখানে আমরা একটা প্লাস দিয়ে দিব। তাহলে আনসারটা হবে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 6, দুইটা মিলে দুইটার গুণ ফল আকারে কিন্তু আনসার আসলো। আশা করা যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে চেষ্টা করেছো, এবং অবশ্যই ভালো পারবা। এই ধরনের কোশ্চেন তোমরা আরো কয়েকটা প্র্যাকটিস করলে আর একটু সহজ লাগবে হয়তো। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো, তোমরা শিখতে চেষ্টা করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ভয়ের কোনো কারণ নাই। প্রথম দিকে হয়তো কারো মনে হতে পারে এই এত কঠিন কোশ্চেন কেমনে করবো, কেমনে পারবো, এরকম না। প্র্যাকটিস করলেই সম্ভব হবে, তাই না? আমি ছোটবেলায় খুব ভাবতাম যে সাইকেলে কোনো হ্যান্ডেল নাই, কিভাবে দাঁড়ায় থাকে সোজা হয়ে, কিন্তু দেখলাম যে হ্যাঁ, সাইকেলও কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না থাকে, দাঁড়ায় তো থাকেই থাকে, আবার চলতেও পারে, আবার মানুষকে নিয়েও চলতে পারে, তাই না? এটা কিন্তু সম্ভব হয়েছে। আসলে কাজ করলেই তখন বোঝা যাবে যে হ্যাঁ, এটা আসলে সম্ভব। তো চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খুব সুন্দর একটা ফিগার চলে আসছে।
হ্যাঁ, এই ফিগারটা থেকে আমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে এবং কোশ্চেন মার্কসটা তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। হ্যাঁ, এই যে এই পাশে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে এই কোশ্চেনটা যে সাইডে দেওয়া আছে এই পাশের সাইডটার ভ্যালু কত, কত সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস সাইড। আমি তোমাদেরকে একটু হেল্প করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দিস ইজ এ ট্রায়াঙ্গেল অ্যান্ড ইট ইজ one kind of right angle triangle because 90 degree is one angle. Here the mark is 90 degree. এখানে একটা কোণ কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। হ্যাঁ, আর 90 ডিগ্রি থাকার কারণে কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা কোনো বাহুর দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে আমাদের প্রসেস হবে হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য বের করার জন্য সমকোণের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বা থিওরিয়াম অফ পিথাগোরাস এটা ব্যবহার করতে হবে। আমরা চলো দেখে নেই সেই ভদ্রলোক কি সূত্র আবিষ্কার করলো। খুবই ফেমাস একটা ফর্মুলা, যে থিওরিয়াম অফ পিথাগোরাস বা পিথাগোরাসের উপপাদ্য। উনি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে একটা ফর্মুলা তৈরি করেছেন এবং এটা খুব ফেমাস এবং কত আগে তোমরা জেনে খুব অবাক হয়ে যাবে। আমাদের যে একজন নবী ছিলেন ঈসা নবী, যাকে আমরা যীশু খ্রিস্ট বলি, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 350 বছর আগের ঘটনা, যখন এই পিথাগোরাস সাহেব জ্যামিতি নিয়ে কাজ করেছেন। তার মানে আজ থেকে কত বছর আগে, চিন্তা করা যায়, যখন মানুষ খাওয়া দাওয়া নিয়েই বেশ ব্যস্ত ছিল, তখন উনি জ্যামিতি নিয়ে বেশ কাজ করেছেন। থ্যাংক ইউ পিথাগোরাস সাহেব, উনি খুব সহজে এই সূত্র আবিষ্কার করে দিয়ে গিয়েছে দেখে আমাদের কাছে পড়াশোনাটা অনেক সহজ হয়ে গেছে। তো চলো আমরা দেখি কিভাবে এই কোশ্চেনটা আনসার করতে পারি। পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। আর সূত্রটা যাদের মুখস্থ না নেই অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং খুব সহজ একটা সূত্র। হ্যাঁ, হাইট স্কোয়ার, হাইট হচ্ছে লম্ব বলি আমরা, আর বেজ স্কোয়ার মানে যেটাকে ভূমি বলি, এবং হাইপোটেনাস স্কোয়ার যেটা অতিভুজ বলি। এই তিনটা দিয়ে একটা সূত্র, তিনটা সাইড, হাইট স্কোয়ার, বেজ স্কোয়ার, এই দুটাই স্কোয়ার করে প্লাস আর হাইপোটেনাস এই পাশে। এখন আমাদের শুধু হাইপোটেনাস এই হাইট দরকার, মানে অর্থাৎ আমাদের যে ফিগারটা, তোমাদেরকে আবারও দেখাচ্ছি ফিগারটাতে শুধু হাইট দরকার। হাইট মানে হচ্ছে লম্ব বা উচ্চতা, এটা দরকার। হ্যাঁ, তো আমরা এই লম্ব যেহেতু বের করবো, তাহলে লম্বটাকে বাম পাশে রাখলাম, অর্থাৎ হাইটটাকে, আর বাকি দুটো ওই পাশে, তাহলে ভূমিটা বা বেসটা ওই পাশে যে মাইনাস হয়ে গেল। এরপরে আমরা কেন রুট ওভার নিয়ে আসলাম দুই পাশে? হ্যাঁ, ওই আগের মতোই কিছুক্ষণ আগে একটা অঙ্কে আমরা করেছি যে স্কোয়ারকে যদি ভ্যানিশ করতে চাই তাহলে কি করতে হবে, যতটুকু অংশে রুট ওভার দিব অর্থাৎ স্কোয়ার থাকবে ততটুকু অংশের উপর রুট ওভার আনতে হবে, হোল স্কোয়ার চলে যাবে রুট ওভার আনলেই। তাহলে আমরা এই জন্য রুট ওভার নিয়ে আসলাম। এই যে রুট ওভারটা দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই রুট ওভার আসার কারণে স্কোয়ার কেটে গেল, শুধু হাইট হয়ে গেল। আর এই পাশে রুট ওভারটা স্কোয়ারকে কেটে যাবে না, কিন্তু এই ভুলটা আমরা করি, স্কোয়ার রুট ওভার কেটে দিই, এটা কাটা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে দুইটাতে মাইনাস আছে মাঝখানে, অর্থাৎ হোল স্কোয়ার না, হোল স্কোয়ার হলে রুট ওভারটা কাটা যেত। এখন আমরা হাইপোটেনাসের মান বসাই। হাইপোটেনাস হচ্ছে অতিভুজ, অতিভুজের মান চিত্র অনুযায়ী 13 দেওয়া আছে এবং 12 দেওয়া আছে বেজের ভ্যালু, এবং 13 স্কোয়ার 169, 13 স্কোয়ার 12 স্কোয়ার 144, এবং এদেরকে মাইনাস করলে 25 হয়, 25 কে রুট ওভার করলে 5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পিথাগোরাস থিওরিয়াম বা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিন্তু যে কোনো সময় আমরা সমকোণী ত্রিভুজের বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর যে কোনো একটা না থাকলেই বের করতে পারবো। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে কিন্তু এটা খুব সহজে বের করা সম্ভব। আশা করা যায় তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ, খুব একটা কঠিন ছিল না। তারপরেও এই সূত্রটা না জানা থাকলে তো অবশ্যই কঠিন হবে, তাই না? হ্যাঁ, তো চলো আমরা আরেকটা কোশ্চেন শিখে ফেলি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারেই ছোটবেলার একটা প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য, জাস্ট রিমাইন্ড করার জন্য, যে তোমরা যে অনেক সময় ভুলে যাও, এই ভুলে যেন না যাও। হ্যাঁ, পুট কমা এন্ড রাইট ইন ওয়ার্ডস ইন ইন্টারন্যাশনাল মেথড। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে, মেথডের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে কথায় লেখো। আগে কিন্তু আমরা যে কথাগুলো বলতাম, মানে মেথড যেটা ব্যবহার করতাম ছোট ক্লাসে, সেটা ছিল দেশীয় পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি। আর এখন কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিও এখন যুক্ত হয়েছে, তাই আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে হবে সেটা আমাদের শিখতেই হবে। আমি শুধু একটু ডিফারেন্সটা বলে দিই। দেশীয় পদ্ধতিতে আমরা লক্ষ, কোটি বা লাখ বা ক্রোর এই ওয়ার্ডগুলো বেশি ব্যবহার করতাম, অর্থাৎ 6 নাম্বার এবং 8 নাম্বার ডিজিটে ডান দিক থেকে। আর ইন্টারন্যাশনাল মেথডে আমরা এই লাখ বা ক্রোর অর্থাৎ লক্ষ, কোটি এই শব্দগুলো ব্যবহার করব না, করতে পারবো না। আমরা ব্যবহার করব ইন্টারন্যাশনাল মেথডে মিলিয়ন এবং বিলিয়ন, আর সেই ডিজিটটা হবে রাইট সাইড থেকে। আমরা যদি কোনো ডিজিটে রাইট সাইডে যাই, এই যে রাইট সাইড, এখান থেকে আমরা কাউন্ট করে যদি আস্তে আস্তে যেতে থাকি, ঠিক 7 নাম্বার ডিজিট যখন পাবো তখন হচ্ছে মিলিয়ন, আর 10 নাম্বার ডিজিট যখন পাবো তখন হবে হচ্ছে বিলিয়ন।
তাহলে আমরা এইভাবে করে মার্ক করব। আর কমা দেওয়ার প্রসেসটা আমরা শিখি। ন্যাশনাল মেথডে আমরা শিখছিলাম প্রথমে 3 ডিজিট, এরপরে 2 2 এভাবে আগানোর চেষ্টা করেছিলাম। আর এখন কিন্তু খুব সহজ ইন্টারন্যাশনাল মেথড। আর ইন্টারন্যাশনাল মেথড হচ্ছে জাস্ট 3 ডিজিট ফ্রম রাইট, ডান দিক থেকে 3টার ঘর পর পর করে কমা বসাই দিলেই কমা বসানো হয়ে গেল আন্তর্জাতিক পদ্ধতিতে। চলো আমরা দেখে নিই আনসারটা কিভাবে করা যায়। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কমাটা আগে দেখে নাও। 3টা ডিজিট এরকম করে কিন্তু আমরা কমাটা বসানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এটাই কিন্তু প্রসেস। আরো যদি বেশি নাম্বার থাকতো সেক্ষেত্রে আমরা আনসার করতাম। এখন এই প্রথম 3টা ডিজিট হচ্ছে ওয়ান্স, টেন্স অ্যান্ড হান্ড্রেড, অর্থাৎ একক, দশক, শতক। আর এরপরে 3টা ডিজিটই থাউজেন্ড, হাজার। আমি যদি এটাকে একটু টির মতো বানিয়ে দিই, এটা হচ্ছে থাউজেন্ড। আর এরপরেরটা হচ্ছে মিলিয়ন, আর এরপরে হচ্ছে বিলিয়ন। মিলিয়ন আর বিলিয়ন। তো বিলিয়ন হচ্ছে শেষের একেবারে বাম পাশে যে ঘরগুলো আছে, তার মানে হচ্ছে 720 বিলিয়ন, 720 বিলিয়ন। আর 23,251,001। আমরা তাহলে বুঝতে পারলাম যে 720 বিলিয়নটাকে 7 বিলিয়ন বলবো, যতটুকু ঘর আছে 3টা করে বিলিয়ন হবে, আর পরের 3টা করে মিলিয়ন হবে। এইভাবে করে আমরা আনসার করতে পারি 720 বিলিয়ন 23,251,000। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা চলো আরেকটা কোশ্চেন দেখি। হ্যাঁ, আরো একটা সুন্দর ফিগার চলে আসছে। হ্যাঁ, ফিগারটা দেখে কিন্তু আমাদের একটা বিশেষ দিনের কথা মনে পড়ছে। এটার সাইজটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাইজটা দেখে আমার মনে পড়ছে যে আমরা বিশেষ একটা দিন পালন করতাম রোজার আগে, শবে বরাত। আর এই শবে বরাতে আমাদের বাসায় বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা হতো রুটির সাথে খাওয়ার জন্য। খুব মজার ব্যাপার থাকতো সেখানে। কখনো বুটের হালুয়া সাথে, বা গাজরের হালুয়া, আবার সুজি দিয়ে বানানো হতো। হ্যাঁ, আর সাথে রুটি, বিভিন্ন টাইপের চালের রুটি, আটার রুটি, বিভিন্ন ধরনের। তো খুবই টেস্টি লাগতো। এখন অবশ্য যুগ আরও পরিবর্তন হয়েছে। তো সেই হালুয়াটাকে এরকম ডিজাইন করে কিন্তু কাটা হতো। তার মানে এটা কিন্তু সেই হালুয়ার ডিজাইনের একটা জিনিস। তবে এটার একটা জ্যামিতিক নামও আছে। তোমরা কি নিশ্চয়ই জানো? হ্যাঁ, সবাই কমেন্ট করে জানিয়ে দাও তো কি নাম হবে। সবাই প্রত্যেকটা প্রশ্নে কমেন্ট করবা। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানতে পারছো এবং কমেন্ট পাঠাতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। হ্যাঁ, তবে এটা কিন্তু সেই ধরনের একটা ডিজাইনও বটে, হালুয়ার মতো ডিজাইন। আচ্ছা, যাই হোক, আমরা খাওয়া দাওয়া পরে করবো নি, এখন আমরা এই কোশ্চেনটা শিখে নিই চলো। হ্যাঁ, এটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারটায় এখানে a+3 এটুকু যদি আমরা একটা অ্যাঙ্গেল মনে করি, আর এই পাশে ছোট্ট একটা এ দেওয়া আছে, এটা একটা আরেক অ্যাঙ্গেল। তো এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা এই প্যারালেলোগ্রামের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলবো। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ সন্নিহিত কোণ। এই দুইটা একই রেখার দুই প্রান্ত আছে, তো এই জন্য এরা সন্নিহিত কোণ। আর একটা সূত্র হচ্ছে যে সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে। Sum of two adjacent angle of parallelogram is always 180 ডিগ্রি। আর এই ফর্মুলাটাকে কাজে লাগাই কিন্তু আমরা আনসারটা করব। চলো কিভাবে আনসারটা করা যায়। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, সবাই কমেন্ট করে জানিয়ে দাও, দেখি কার কমেন্ট রাইট হয়। হ্যাঁ, অনেক কমেন্ট চলে আসতেছে। ইয়েস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফর্মুলাটা কিন্তু লাগবে মুখস্থ। তবে তোমাদের কিন্তু এই আনসারগুলো লেখার জন্য এত কিছু লিখতে হবে না। তোমরা যদি আনসারটা যে কোনোভাবে বের করে কারেক্ট লিখতে পারো, সেটাই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। The sum of two adjacent angles of a parallelogram is 180. সামান্তরিকের সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এবং তাই একটা কোণ ছিল a+30 ডিগ্রি এবং আরেকটা কোণ ছিল a, দুটো যোগ করে 180 ডিগ্রি লেখা হয়ে গেল। এরপর a আর a রাখলাম আমরা লেফট সাইডে, এবং 30কে ওই পাশে রাইট সাইডে পাঠিয়ে দেওয়া হলো, মাইনাস হয়ে গেল। এবং এ থাকবে, এই 2টা ওই পাশে যে ডিভাইড হয়ে গেল, মানে এই পাশে মাল্টিপ্লিকেশন ছিল, আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই 2টা এসে ডিভাইড হয়ে গেল, এবং এই 2 দ্বারা ডিভাইড করার কারণে 75 ডিগ্রি হয়ে গেল। তার মানে হচ্ছে অ্যাঙ্গেলটার আনসার হবে হচ্ছে 75 ডিগ্রি। তোমরা কিন্তু অবশ্যই যে কথাটা মনে রাখবা, যে ফিগারটা আমরা একটু দেখে নিই চলো, যে এই ধরনের অ্যাঙ্গেলস ভ্যালু, যা কোণের মানগুলো কিন্তু আমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষা না খেলে যে কোনো ধরনের ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস। আর এই কোণের মানগুলোকে অনেক মার্কস থাকে, কিন্তু আমরা খুব তাড়াহুড়া করতে যে অনেক সময় ভুল করে ফেলি। খুব সাবধানে আমরা আনসার করব এগুলো। খুব সহজে বেশি নাম্বার পাওয়ার জন্য কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা আরো অনেক ধরনের কোণের মান নিয়ে প্র্যাকটিস করবে, এবং তোমাদের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ বা আত্মীয় স্বজন হেল্প করে, তারা কিন্তু তোমাদেরকে অবশ্যই শিখাবে। তোমরা কথা শুনবা। যারা আমাকে পছন্দ করে তারা নিশ্চয়ই তোমাদের আব্বা আম্মা ভাই বোন সবাই যারা মুরব্বী, যারা শিখাতে চায়, তাদের সাথে কথা বলবা, এবং তারা যেভাবে শিখাতে চায় শিখতে চেষ্টা করবা। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। চলো আমরা আরেকটা কোশ্চেন শিখে নিই।
হ্যাঁ, এবারে আরো একটা সুন্দর প্রশ্ন চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে একটা হ্যাঁ তারকা দেখা যাচ্ছে, স্টার চলে আসছে। তোমরা নিশ্চয়ই সবাই খুবই আশ্বস্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের খুব প্রিয় কোশ্চেন। হ্যাঁ, খুব মজার একটা প্রশ্ন। তো চলো, ম্যাথমেটিক্সে কিন্তু তোমরা জেনে থাকবা যে ম্যাথমেটিক্সে কিন্তু আইকিউ টাইপ কিছু কোশ্চেন থাকবে বলে সিলেবাসে লেখা আছে। তোমরা যদি কি বলে অনলাইন থেকে তোমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষার বা যে কোনো অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা যাচাই করে বাছাই করে নিয়ে নাও, সেখানে লেখা আছে গণিতের যে চ্যাপ্টারগুলো থাকবে তার সাথে কিছু আইকিউ টাইপের ম্যাথমেটিক্সও থাকবে, এই কথাটা লেখা আছে। তার মানে আমাদেরকে শিখতে হবে কিছু নতুন ম্যাথমেটিক্স যা তোমরা শিখতে পারো। তো চলো, এই আইকিউটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট চালাই এবং এই আইকিউটাতে কিভাবে আমরা আনসার করবো। এখানে একটা তারকা চিহ্ন দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি টিক মার্ক করে দেখাই দিলাম, এখানে কিন্তু তারকা চিহ্ন। এখানে কত হবে, সংখ্যাটা কত হবে, তোমরা যদি পারো, কেউ জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, তোমাদের কমেন্ট পাঠানোর শুরু করে দাও যে এইখানে কত হবে। আর আমি তোমাদেরকে একটু হেল্প করি যে এখানে একটা ডিরেকশন মেনে চলতে হবে, কিরকম কি নিয়ম মেনে চলছে। আর তোমরা কিন্তু আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা যে এই যে এখন একটা নিয়ম শিখবো, এই একটা নিয়ম দিয়ে যদি সবগুলো চালাতে চাই তাও কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। আমরা আজকে এই অঙ্কটা একটা নিয়ম শিখবো, আবার আরেকটা অঙ্কে কিন্তু আরেকটা নিয়ম পেতে পারি। এই জন্য আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখা লাগবে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কোশ্চেনে কোন নিয়মটা পেয়েছি সেটা যেন খুব ভালো করে বুঝতে চেষ্টা করি। এইখানে যে কোশ্চেনটার মানে নিয়মটা পাবো সেই নিয়মটা অ্যাপ্লাই করব, আবার অন্য কোশ্চেনটাও অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন মেথড অ্যাপ্লাই করা হয়েছে আনসারটা কারেক্ট করার জন্য। তো চলো আমরা দেখি তাহলে এখানে কোন মেথডটা অ্যাপ্লাই করা হয়েছে। আমরা অনেক সময় দেখব যে এটা একটা সাইকেল সিস্টেমেও রেজাল্ট হতে পারে, ডান থেকে বাম দিকে বা বাম দিকে ডান দিকে আস্তে আস্তে কমবে, বাড়বে, বা অর্ধেক হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, এরকম কিছু হয়। হ্যাঁ, সেটা হতে পারে। আবার এখানে যেমন তারকা চিহ্ন, জাস্ট অপোজিট সাইডের কিছু অ্যাকশন থাকতে পারে, যেমন এখানে অপোজিট সাইডটা কি হচ্ছে এটাও যদি সূত্র হয় কাজে লাগবে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু অপোজিট সাইডের একটা ব্যাপার কাজ করছে। এটা কে ধরতে পারছে তাড়াতাড়ি? যারা ফর্মুলা শিটটা ভালো করে পড়ে রাখবে তাদের খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা এই যে 6 কে পেয়েছি, এই 6 এর কিউব করলে 216 হবে, তার মানে হচ্ছে 6 এর কিউব। এবার 7 এর কিউব এই পাশে আছে 353, একইভাবে 8 এর কিউব আছে, তাহলে এখানে হবে 9 এর কিউব। আমরা যদি এই কিউবগুলো মুখস্থ রাখতে পারি 10 পর্যন্ত, তাহলে অনেক প্রশ্ন খুব সহজে আনসার করতে পারবে। থ্যাংক ইউ। তো চলো আমরা দেখে নিই কিভাবে এটা বের করা যায় খুব সহজেই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বুঝতে পারলাম যে কিউবের এখানে হিসাবটা অপোজিট সাইডে এই নাম্বারের কিউব আছে, তাহলে এখানে কি হবে? 6 কিউব, 7 কিউব, 8 কিউব, 9 কিউব। 9 কিউব আমরা করে দেখব। হ্যাঁ, 729 হবে। আর কিউব বের করে কিভাবে? 9 ইন্টু 9 ইন্টু 9, তিনটা 9 মাল্টিপ্লিকেশন করলে 7 হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খুবই আশাবাদী যে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই বুঝতে পারছো এবং এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবো। তো চলো আমরা আরো একটা কোশ্চেন শিখে ফেলি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা সুন্দর প্রশ্ন পেয়ে গেলাম। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা খুব সহজেই মান বের করতে পারবা। হ্যাঁ, চলো আমরা দেখি এটা কিভাবে মান বের করা যায়। এক্স এর মান কত? হ্যাঁ, এটা একটা সলিউশন বা ইকুয়েশন টাইপের একটা কোশ্চেন, তবে আমরা সহজে কিভাবে বের করতে পারি সেটা শিখবো। তোমরা চেষ্টা করো এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে এখানে এক্স এর মান কত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু সবাই কমেন্ট করতে চেষ্টা করবে। আমি একটা কথা বারে বারে কেন বলি তোমাদেরকে, যে তোমাদের ভালোর জন্য কিন্তু বলা। তোমরা যদি কমেন্ট করতে চেষ্টা করো তাহলে তোমরা যে এটা বের করতে পারছো এটা নিজেকেও বোঝাতে পারবা, অর্থাৎ নিজের জাস্ট ওপর একটা আস্থা তৈরি হবে। থ্যাংক ইউ। চলো আমরা দেখি এটা থেকে কিভাবে আমরা এক্স এর মান বের করতে পারি। হ্যাঁ, প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে ফার্স্ট লাইন, এরপরে এখানে হচ্ছে সেকেন্ড লাইন। হ্যাঁ, আমি মার্ক করে দেখাইলাম যে আমরা প্রথমে সবাইকে এক্স দ্বারা মাল্টিপ্লাই করেছি। কেন? আমরা কিন্তু কোশ্চেন দেখে বুঝতে পেরেছি যে এটা অবশ্যই ইকুয়েশনের একটা সাধারণ নিয়ম যে এই হর অথবা ডিনোমিনেটর যেটা থাকবে সেগুলো দ্বারা সবাইকে মাল্টিপ্লিকেশন করলে একেবারে সিম্পল হয়ে যায় ইকুয়েশনটা। হ্যাঁ, সেই হিসাবে আমরা করে দিলাম। আর এক্স দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এক্স কে এক্স দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার, আর এখানে যখন এক্স স্কোয়ার এক্স আসবে উপরে নিচে কাটা যায়, শুধু 1 থাকবে আর এখানে 2 সাথে এক্স গুণ হবে। এরপরে আমরা ওই 2x-টাকে লেফট সাইডে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এরপরের লাইনে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করেছি, সেটা তোমরা খেয়াল করেছো কিনা।
যে একটা ফর্মুলাতে সাজানোর চেষ্টা করেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটার সাথে মেলানোর চেষ্টা করেছি, এবং মেলালে মানের কোনো পরিবর্তন হয় না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা খেয়াল করে। এবং সেই হিসাবে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারও লিখতে পারলাম, a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটার সাথে মিলে যাওয়ার কারণে এটা লিখতে পারছি। এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে সহজ হয়ে যাবে। এবার আমরা হোল স্কোয়ারটা সরাই ফেলবো, আর হোল স্কোয়ারটা সরানোর জন্য আমাদের বন্ধু হচ্ছে রুট ওভার, আর রুট ওভার চলে আসলো দুই পাশেই, আর দুই পাশে চলে আসার পর জিরোকে রুট ওভার করলেও জিরো, আর এই পাশে রুট ওভার করলে স্কোয়ার সরে গেল, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এরপর এলেনে এক্স ইকুয়াল টু ওয়ান হয়ে গেল। তাহলে খুব সহজেই কিন্তু আমরা কোশ্চেনটার আনসার করে ফেললাম। আর এখানে যে কাজগুলো তোমাদের খুব খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যে আমরা যে একটা ফর্মুলা বানানোর চেষ্টা করলাম সেটা কি ফর্মুলা এবং কিভাবে ফর্মুলাটা সাজালাম এটা কিন্তু খুব খেয়াল রাখা লাগবে। আর প্রথম যে কাজটা করেছি, এক্স দ্বারা কেন গুণ করলাম, যে আমাদের এই রেজাল্ট যেটা এক্স, শুধু এক্স থাকতে হবে, অর্থাৎ এই ফ্র্যাকশন থাকবে না। ফ্র্যাকশন থাকলে তো আমরা মান বের করতে সহজে পারবো না, ভগ্নাংশ থাকবে না। এই ভগ্নাংশকে ব্যানিশ করার জন্য আমরা কি করলাম, হর দিয়ে অর্থাৎ ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আরেকটা সুন্দর প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কাছে চলে আসলাম। চলো এই কোশ্চেনটা আমরা দেখে শিখে ফেলি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট উইল বি, কোশ্চেনটা দেখো সবাই স্ক্রিনে দেখছো, হোয়াট উইল বি দ্য মিডল প্রপোর্শনেট অফ 4 and 9, 4 এবং 9 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। মধ্য সমানুপাতি অর্থাৎ তিনটা যদি সমানুপাতি রাশি হয় বা প্রপোর্শনেট হয়, তাহলে তার মাঝখানেরটা আমরা নিয়ে নিয়েছি অথবা হারিয়ে গেছে তোমার কাছে, তো মাঝখানেরটা খুঁজে বের করতে হবে। এটা কি সম্ভব তোমাদের পক্ষে? যদি সম্ভব হয় তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার, এই কোশ্চেনটার মাঝখানে অর্থাৎ মধ্যপদ বা মিডল প্রপোর্শনের যেটা সেটা হবে হচ্ছে এই সংখ্যাটা। তোমরা লিখে আমাকে আনসার করে জানিয়ে দাও। হ্যাঁ, যতদূর সম্ভব সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করতে পারবে এখানে, বড় ছোট সবাই। হ্যাঁ, আমরা দেখি এই কোশ্চেনটা কিন্তু আসলে খুবই মজার। আর এটা শেখার জন্য এটাতেও আমাদের একটা ফর্মুলা শিখতে হবে, সেটা কি, হ্যাঁ, এই প্রপোর্শনেট। যেমন এখানে 3টা নাম্বার কিন্তু বলা হচ্ছে, যে এখানে অলরেডি 2টা দেওয়া আছে আর মিডল নাম্বারটা দেওয়া নেই, তার মানে হচ্ছে 3টা নাম্বার। এই 3টা নাম্বারের জন্য ইকুয়েশন রেশিওটা কেমন, সেই রেশিও যখন আমি তোমাদেরকে একটু খেয়াল বলি যে এবিসি আর প্রপোর্শনেট অর্থাৎ সমানুপাতি, মানে এই জিনিসটা আসতেছে কি, যে যখন 2টার বেশি টার্ম হয়ে যাবে বা কোয়ান্টিটি হয়ে যাবে তখন সেই রেশিওকে বলা হচ্ছে প্রপোর্শন। আর এই প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত। সমানুপাত হলে হয় 3টা বা 4টা হবে, আর 3টা হলে এই মুহূর্তে আমাদের 3টা রাশি আছে এ বি সি, আর এ বি সি হলে ফর্মুলাটা খুব সহজ, এ ইস টু বি, বি ইস টু সি। এই বি দুই জায়গায় বসবে, একবার এর সাথে একবার বির সাথে, তাহলে 4টা হয়ে গেল। আসলে কিন্তু 4 রাশির মতোই। এখন এখান থেকে আমরা এরপরের লাইনে দেখলাম যে রাইট সাইডে একটু যদি চলে যায়, সেখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্র্যাকশন তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে রেশিও ইজ ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকশন, সেই হিসাবে কিন্তু ফ্র্যাকশন আকারে সাজানো হয়েছে। আর এরপরে যে রেড কালার লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়েছে। এটা কিভাবে, ক্রস মাল্টিপ্লিকেশন, আর গুণন বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এইভাবে আর গুণন করা হয়েছে। অর্থাৎ এখানে এই যে বি, এই বির সাথে বি গুণন করা হয়েছে এবং এই এর সাথে সি গুণ করা হয়েছে। এরপরে আমরা বি স্কোয়ারের থেকে বি আনবো, অর্থাৎ স্কোয়ার সরাই দেব, ভ্যানিশ করতে চাই, তাহলে কি করব, আমাদের বন্ধু রুট ওভার, তাকে আমরা নিয়ে আসলাম হায়ার করে। হ্যাঁ, এবং কিছু টাকা পয়সা খরচ করলাম, সে কি করলো, হ্যাঁ, স্কোয়ারকে ভ্যানিশ করে দেওয়ার জন্য চলে আসছে, স্কোয়ার ভ্যানিশ করে দিয়ে রুট ওভার চলে আসলো। হ্যাঁ, স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চলে যায়, তবে তোমরা কিন্তু হাত দিয়ে কাটার চেষ্টা করবে না, কারণ হাত দিয়ে কাটলে এটা অড লুকিং মনে হবে। তাহলে এই পাশে স্কোয়ার রুট কাটা যায়, কিন্তু ডান পাশে কিন্তু স্কোয়ার রুট কাটাকাটি যাবে না। বাম পাশে স্কোয়ার রুট কাটা গেল, শুধু বি আসলো পরে লাইনে এবং রুট ওভার এসি থাকে। ওকে ফাইন, আমরা তাহলে মিডল প্রপোর্শনেট বের করার ফর্মুলাটা জেনে গেলাম। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের এত বেশি লিখতে হবে না, তোমরা যদি অঙ্কটা ডাইরেক্ট এই ফর্মুলাটা লেখো যে মিডল প্রপোর্শনেট বি ইকুয়াল টু রুট ওভার এসি হবে। আর যদি এটা ছোট প্রশ্ন হয় তাহলে তো মুখে মুখে বের করে ফেলবা। হ্যাঁ, এবং বি ইকুয়াল টু রুট ওভার এসি, আর এ এবং সির মান হচ্ছে, অর্থাৎ দুই পাশে 4 এবং 9, আর 4 আর 9কে মাল্টিপ্লিকেশন করলে 36, আর 36কে রুট ওভার করলে 6 হয়। তাহলে আমরা বুঝে ফেললাম যে মধ্য সমানুপাতি অর্থাৎ মিডল প্রপোর্শনেট হবে হচ্ছে 6, অর্থাৎ 4, 6 এবং 9, এই তিনটা একটা সমানুপাতি রাশি। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কিন্তু খুব সহজে বিভিন্ন কোশ্চেনগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। ক্যাডেট কেয়ারে আসলে এইভাবে আমরা শেখাতে চেষ্টা করি। আর যে সকল শিক্ষার্থীরা আমাদের ক্যাডেট কেয়ারের ক্লাসের সাথে, অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো, তারা তো অবশ্যই আমাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারছো। যারা এখনো যুক্ত হতে পারো নাই, তাদেরকে এবং তাদের অভিভাবকদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আপনার সন্তানকে ক্যাডেট কেয়ার অনলাইনে ক্লাসের সাথে যুক্ত করে দিতে পারেন। সে অনেক কিছু শিখতে পারবে।
ক্যাডেট কলেজে চান্স পেতেই হবে এমন না, তবে যদি শিখতে পারে সেটা কিন্তু কখনো বিফলে যাবে না। তাই আমি আশা করব আপনারা আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রে ক্যাডেট কেয়ার যদি একটু ভূমিকা রাখতে পারে, আমরা সেই জন্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। থ্যাংক ইউ। সবার প্রতি শুভকামনা রইল। সবাই অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আমরা নেক্সট আরেকটা সুন্দর প্রশ্নে চলে যাই। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ফিগার চলে আসছে। হ্যাঁ, তোমরা যারা এই কোশ্চেনটার আনসার দিতে পারবা তারা কিন্তু হ্যাঁ পরিসীমা বের করতে হবে। পেরিমিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, বর্গের পরিসীমা। এটা তোমরা ছোট ক্লাসে পড়েছো 4-5-এ। হ্যাঁ, তো এখন কিন্তু এই কর্ণ বা ডায়াগোনালের ভ্যালু 10 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। এই ডায়াগোনালের ভ্যালু দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমাদেরকে পরিসীমা বের করতে হবে। আমরা কিভাবে বের করব? হ্যাঁ, চলো আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ। আমরা এই ফর্মুলাটা আগে শিখে নিলাম যে পেরিমিটার অফ স্কোয়ার হচ্ছে 4a। এ হচ্ছে এখানে একটা সাইড, এ হচ্ছে একটা সাইড, বাহু। বাহুর দৈর্ঘ্যটা যা হবে এর জায়গায় বসালেই হয়ে যাবে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করার জন্য একটা ইকুয়েশন সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, ডায়াগোনাল অফ এ স্কোয়ার, অর্থাৎ বর্গের কর্ণ। ডায়াগোনাল হলো কর্ণ। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। এটা আমরা আগে প্রমাণ করে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তাহলে a√2 = 10। এখান থেকে √2টা যদি ডান পাশে চলে আসে তাহলে ডিভিশন হবে, ভাগ হয়ে গেল এই পাশে এসে। এবং এরপরে √2 দ্বারা দুই পাশে গুণ করলাম, উপরে নিচে হর এবং লব দুইটাকে আমরা গুণ করলাম, যাতে করে নিচের √2টা ভ্যানিশ হয়ে একটা 2 হয়ে যায়। √2 × √2 এই যে এখানে আসছে, তোমরা দেখছো নিশ্চয়ই। এই যে এখানে √2 দুই পাশে কিন্তু গুণ করছে, দুই পাশে বলবো না, হর এবং লবকে, নিউমারেটর এবং ডিনোমিনেটরসকে। এবং এই উপরে হয় 10√2 আর নিচে একটা স্বাভাবিক 2 চলে আসলো, তাই না? এতক্ষণ পর্যন্ত ছিল হচ্ছে √2, যেটা একটা অসুস্থ অসুস্থ ভাব বা অন্যরকম ফিগার। আর এখন কিন্তু খুব স্বাভাবিক অবস্থায় চলে আসছে। হ্যাঁ, এখন এর মান হয়ে গেল এই 2 আর উপরে 10 এর সাথে কাটা যায় 5√2। এটা হচ্ছে এর মান। আর এর মান যদি জানি, আমরা শুরুতেই বলেছিলাম 4a, সেটার মধ্যে আমরা মান বসায় দেব। তার মানে এর সাথে এই 4 এর সাথে এর মান বসায় দিলাম। হ্যাঁ, এই এর মান বসানোর পর 4 × 5 20 √2। এটাই হচ্ছে আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ছোট ক্লাসের কোশ্চেন, যে এই যে পেরিমিটার বের করা, আর এরকম কোশ্চেনই কিন্তু ক্যাডেট পরীক্ষা আসে। এই কোশ্চেনটাই আসছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতবারের আগের বার এই কোশ্চেনটা ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসেছিল। তোমরা যখন গাইডগুলো খুলে দেখবা তখন খুব সহজেই বুঝতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় ভয়টা একটু কেটে যাচ্ছে স্টুডেন্টদের, যে আসলে এই কোশ্চেনগুলো তো তোমরা পারবা, পারা উচিত তোমাদের। এই কোশ্চেনটা তো খুব কঠিন কিছু না, তাই না? তাহলে আমরা কেন এই কোশ্চেনগুলো দেখে ভয় পাবো? তো যদি প্র্যাকটিস করি আর নিজের উপর আস্থা রাখি এবং কিছু অ্যাসেট সংগ্রহ করি, অর্থাৎ সম্পদ যেগুলো সংগ্রহ করা, মানে সূত্র জানা এবং এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করা, তাহলে কিন্তু আমাদের আর ভয় থাকবে না ইনশাল্লাহ। তো চলো আমরা ভবিষ্যতে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাই, আরও কোশ্চেন শিখি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন শেখাতে চেষ্টা করি। হ্যাঁ, চলে আসছে আরেকটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা তোমরা অনেকেই খুব ভালো পারো। হোয়াট ইজ কল্ড দ্য লার্জেস্ট চার্ট অফ এ সার্কেল? বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? তোমরা সবাই কমেন্ট করে জানানোর চেষ্টা করো দেখি। হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব সবাই কমেন্ট করতে চেষ্টা করো। ভুল হলে তো লজ্জার কিছু নাই, কোনো জরিমানাও নাই, তাই না? অনেক সময় আমরা অনেক টিচাররা ভুলে ইনসাল্ট করে ফেলি, ভুল হইলে বিভিন্ন ধরনের ইনসাল্টিং কথাবার্তা বলে। এটা মোটেও উচিত না। স্টুডেন্টদেরকে উৎসাহিত করা, অংশগ্রহণ তো করেছে, তার এই পার্টিসিপেশনটা আজকে তাকে ভালো কিছু উত্তর দেওয়ার জন্য শিখাবে। আর যদি আমি তাকে এখন আঘাত করি তাহলে কিন্তু সে ভবিষ্যতে কোনো স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উৎসাহটা হারায় ফেলবে। এই জন্য আমি প্রত্যেকটা শিক্ষককে সবিনয় নিবেদন করছি, আবেদন করছি যে আপনারা শিক্ষক হিসাবে এই জিনিসটা সবাই মনে রাখবেন। অনেকেই এটা খুব ভালোভাবে মেনটেন করে, কিন্তু দুই একজন শিক্ষক অনেক সময় আমরা শুনে থাকি যে এমন করে থাকি, স্টুডেন্টরা ভুল আনসার করলে তাদেরকে একটু ইনসাল্টিং করে থাকেন। এটা উচিত না। চলেন আমরা সবাই স্টুডেন্টদেরকে উৎসাহিত করি। যদি উৎসাহিত করি তাহলে সে বারে বারে আনসার পাঠাতে চেষ্টা করবে, আর আনসার পাঠাতে থাকলে তার ভুল হওয়ার প্রবণতাটা কেটে যাবে এবং সে বুঝতে পারবে যে আমারটা ভুল হয়েছে। কিন্তু যদি সে আনসার না পাঠাতো, সে তো কখনো জানতোই না যে সে ভুল পথে আছে, তাই না? তাহলে আমরা তাদেরকে তো অন্তত সুযোগ দিব। তো চলেন, আমার শিক্ষকদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়েই বলছি, যে সকল শিক্ষকদের মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায় তারা একটু আরেকটু নরম হয়ে চলেন। শিক্ষার্থীদেরকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যাতে করে তারা খুব সহজেই কোশ্চেনগুলো আনসার করতে পারে এবং কোশ্চেন করার সুযোগ পায়। শিক্ষকরা
যদি এই পরিবেশটা তৈরি করে দিতে না পারে তাহলে তো গুড টিচারের বৈশিষ্ট্য থাকবে না। সরি, আমি টিচারদেরকে কিছু বলে ফেললাম এই জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি এটা কিভাবে আনসার করতে পারি। হ্যাঁ, আমরা একটা সুন্দর ফিগার দেখতে পাচ্ছি, আর এই ফিগারটায় অনেকগুলো চর্ট বা জ্যা আমরা দেখাতে চেষ্টা করেছি। আর লার্জেস্ট কোনটা আমরা নিচে থেকে যদি দেখতে দেখতে যাই, এদিকে একটা দুইটা তিনটা করে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে। এবং সবার চেয়ে বড়টা হচ্ছে লাল কালারের যে বৃত্তচাপটা জ্যাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। এর চেয়ে যদি আবার উপরের দিকে যায় আবার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। যেমন সূর্য যখন উঠে তখন কিন্তু আমরা অল্প একটু অংশ দেখতে পাই, আস্তে আস্তে পুরো সূর্যটা দেখতে পাই। আবার যখন অস্ত যায় তখন কিন্তু আস্তে আস্তে আমরা বড় সূর্যটা দেখা থেকে আস্তে আস্তে একটু একটু হারাতে হারাতে একসময় সব পুরোটাই হারিয়ে ফেলি, তাই না? তো এরকম ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, মাঝখানে আবার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে মাঝখানে যে জ্যাটা থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড়, আর এই মাঝখানের জ্যাটার কিন্তু একটা বিশেষ নাম থাকা উচিত। যেমন একটা ফ্যামিলিতে যদি দুইটা তিনটা ভাই থাকে, চারটা পাঁচটা ভাই থাকে, তাহলে যে সবার বড় তাকে কিন্তু বিভিন্ন এলাকায় একটা বিশেষ নামে ডাকা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের এলাকায় তোমাদের বড় ভাইকে কি বলে ডাকা হয়। আমি তোমাদেরকে একটু হেল্প করি। তোমরা জেনে থাকবা যে আমরা হচ্ছে 5টি ভাই, আর আমাদের যে সবচেয়ে বড় ভাই আমরা তাকে মিয়া ভাই বলে ডাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এলাকায় এটা মিয়া ভাই নামে প্রচলিত আছে। তোমাদেরও এরকম অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। এটা কিন্তু ভাইবা পরীক্ষার একটা প্রশ্ন হলে অবাক কিছু হওয়ার কিছু নাই। মানে স্যার যদি ভাইবা পরীক্ষা এইভাবে জিজ্ঞাসাই করে যে হ্যাঁ তোমরা কয় ভাই বোন, তো বড় ভাইকে সাধারণত বিভিন্ন এলাকায় কি নামে ডাকা হয় বলো দেখি, বা তোমরা কি নামে ডাকো? তো তুমি যদি লজ্জায় পড়ে যাও যে হ্যাঁ কেউ বলে দাদা ডাকে, কেউ বলে বড়দা ডাকে, হ্যাঁ দাদা ভাই, মিয়া ভাই, এরকম বিভিন্ন ধরনের ডাক আছে। তা আমরা এইগুলো মনে রাখবো। এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের একটা অংশ, তাই না? গ্রামীণ পরিবেশের, আর গ্রামকে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। তো চলো আমরা শিখে ফেলি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কিন্তু সবচেয়ে বড় যেটা সেটার আলাদা একটা নাম হবে, এবং সেই নামটা হচ্ছে, যদিও সে আসলে এক ধরনের জ্যা, কিন্তু সবচেয়ে বড় হওয়ার কারণে বিশেষ নাম দেওয়া হয়েছে তাকে, যে তার নাম হচ্ছে ব্যাস। তার নাম কি হবে? ব্যাস। এই যে মাঝখানে যে লাল দাগটা এটা হচ্ছে ব্যাস। তাহলে উত্তরটা কি হবে? ব্যাস হবে। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, এবং প্রত্যেকটা প্রশ্নে এরকম কমেন্ট করবা, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা দেখে নিই এবার। হ্যাঁ, আরেকটা কোশ্চেন শিখি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি বিষয়ক প্রশ্ন দেখলে অনেকের একটু কনফিউশন লাগে। হ্যাঁ, জ্যামিতি বিষয়ক পড়াশোনায় কিন্তু বড় ক্লাসগুলোতে বেশি শিখতে হবে। তো চলো আমরা এই কোশ্চেনটা দেখি। দ্য রেশিও অফ 4 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল আর 2, 3, 4:6, ফাইন্ড দ্য ভ্যালু অফ দেম। চতুর্ভুজে যে চারটা কোণ থাকে, চারটা কোণের অনুপাত দেওয়া আছে। অনুপাত মানে হচ্ছে নির্দিষ্ট মান না, বাট তুলনামূলক একটা মান, একটার সাথে আরেকটা রিলেশন আছে। যে একটা যদি 2 ভাগ হয় তার একটা হবে 3 ভাগ, আর একটা 4 ভাগ, এরকম ভাবে আর কি। হ্যাঁ, তো আমরা কোণের মানগুলো কিভাবে বের করব? আমাদের যে রেশিও চ্যাপ্টার আছে টেক্সট বই 2.1, সেই চ্যাপ্টারে কিন্তু এরকম রেশিও শেখানো হয়েছে, বাট এই অঙ্কটা নাই। আর এখানে আমরা শিখছিলাম যে অন্যান্য কোণগুলোর মান বের করলে সমষ্টি জানা দরকার হয়, এখানে সমষ্টিটাও দেওয়া নাই। কিন্তু আমাদের একটু বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে এই বিষয়টা জেনে নিতে হবে যে টোটাল ভ্যালুটা কত, সবগুলো কোণের যোগফল কত হতে পারে। সবগুলো কোণের যোগফল হবে হচ্ছে, হ্যাঁ যেহেতু এটা চতুর্ভুজ অর্থাৎ কোয়াড্রিলেটারাল, তাহলে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে সবগুলো কোণের যোগফল হবে 360 ডিগ্রি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 360 ডিগ্রি। তো চলো আমরা দেখে নেই তাহলে এটা কিভাবে আমরা আনসার করব। তাহলে সবই ঠিক আছে, সমষ্টিটা দেওয়া ছিল না, এখন আমরা এটা জেনে গেলাম, তাহলে আর কোনো ভয় নাই। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কোশ্চেনটা একটা সমীকরণের মাধ্যমে করতে চেষ্টা করছি, তবে তোমরা মুখে মুখেও করতে পারবা। হ্যাঁ, আমরা প্রথম কোশ্চেনটা 2x ধরে নিলাম। সাধারণত x ধরি শব্দ হয়, কিন্তু এখানে ইকুয়েশনে যেহেতু 2 দেওয়া ছিল, 2:3:4:6, তাই আমরা কি করছি, প্রথমটা 2x সাথে একটা করে x ধরে নেব, এরকম অনুপাত থাকলে। হ্যাঁ, এইভাবে করে এরপরেরটা হবে হচ্ছে, হ্যাঁ 4x, এই 3x, এরপর একটা 4x, এরপর একটা 5x, এবং এগুলোকে ইকুয়েশন সাজালে তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ ইকুয়েশনের। এই লাইনটা কিন্তু 360 কোথা থেকে আসলো, এটা আমরা একটু আগে বললাম যে সবগুলো কোণের যোগফল হচ্ছে 360। এরপরে x এর মান বের করলাম 24, আর এই 24 যদি x এর মান আমরা উপরে বসানোর চেষ্টা করি তাহলে আসবে হচ্ছে প্রথমটা 48, এরপরে 72, এরপর 96, এবং এরপর 144।
থ্যাংক ইউ। আমরা কিন্তু এছাড়া মুখে মুখেও একটা পদ্ধতিতে করতে পারি, যে ওই সংখ্যাগুলো ডাইরেক্ট যোগ করে আরেকটা পদ্ধতিতে অনুপাতের রাশিগুলো যোগ করেও কিন্তু আমরা 360 কে ডিভাইড করে মান বের করে ফেলতে পারবো। হ্যাঁ, অনেকগুলো পদ্ধতিতে বের করা যাবে, তবে যে যেটা ভালো মনে করো সেটা করতে পারবা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি, চলো। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন যদি বইয়ের বা বাইরে থেকে আসে, টেক্সট বইয়ের থেকে, ভয় পাইবা না, ভয় পাওয়ার কোনো দরকার নাই। সাহস রাখো, দেখা হবে ইনশাল্লাহ বিজয়। সাহস রাখলে তুমি একটা না একটা পথ খুঁজে বের করতে পারবাই। এবং সেটার জন্য আমাদেরকে সবচেয়ে সহজ পথ আমি বারে বারেই বলে থাকি, যে কিভাবে এক্স ধরে যে জিনিসটা বের করতে হবে সেটা এক্স ধরবো, আর একটা সমীকরণ কিভাবে সাজাতে পারি, সমীকরণ সাজাতে পারলেই এক্স এর মান বের হয়ে যাবে, আর এক্স এর মান বের হয়ে গেলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা দেখি কিভাবে এই কোশ্চেনগুলো আমরা একটার পর একটা শিখতে পারি। আরো একটা নতুন কোশ্চেন নিয়ে আসি। হ্যাঁ, খুব সুন্দর একটা ফিগার দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবং এখানে কিছু তথ্য দেওয়া আছে, ইনফরমেশন গুলোর মধ্যে 5a + 2 = 157 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবং সেই হিসাবে আমরা এখানে এর মান বের করব। তোমরা যদি পারো কেউ কমেন্ট করে খুব তাড়াতাড়ি জানিয়ে দাও আমাদেরকে। হ্যাঁ, আর এখানে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বা সংক্ষেপে BOA, যাকে আমরা বোয়া বলে থাকি। এই বোয়ার হেল্প লাগবে এখানে। তাই আমরা যখন এই কোশ্চেনটা আনসার করব, যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সম্পর্কে জানতে হবে, আর এখানে যে ভ্যালুগুলো দেওয়া ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, উই নো অল দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের বাংলা হচ্ছে বিপ্রতীপকোণ। বিপ্রতীপকোণগুলো সবসময় সমান হয়, আর এই ধরনের একটা উপপাদ্য আমরা বইতে পড়ে থাকতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই অনেকেই জানে। হ্যাঁ, তো চলো আমরা দেখি এটা কিভাবে মানটা বের করতে পারি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল, এটা হচ্ছে ফর্মুলা। বাংলায় যদি আমরা দেখে নিই, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, সেই হিসাবেই কিন্তু আমরা এটা লিখতে পারছি যে এই পাশেরটুকু হচ্ছে এক পাশে ছিল, আর এই যে 157 এটা আরেক পাশে ছিল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এইটুকু। তাহলে এটা ইকুয়াল, তারপর যদি ইকুয়াল সাজানো হয়ে যায় তখন এর মান বের করার কোনো ব্যাপারই না। আমরা এখানে 5 রাখলাম, 2টা রাইট সাইডে চলে আসলো, এই পাশে মাইনাস হয়ে গেল, ওই পাশ থেকে প্লাস ছিল। এরপরে এ থাকে 5টা ডিভিশন হয়ে গেল, এবং 5 দ্বারা ডিভিশন করলে 131 হয়ে গেল। এবং খুব সহজেই কিন্তু আমরা আনসারটা বের করে ফেললাম। থ্যাংক ইউ। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন শিখে ফেলি। হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন চলে আসছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা কিন্তু আজকে আলোচনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, এটা একটা সিরিজ। তোমরা কোশ্চেনটা নিশ্চয়ই দেখেছ যে একটা সিরিজ। আমি তোমাদেরকে, হ্যাঁ, এই কোশ্চেনটা খুব সহজ দেখে অনেকেই কমেন্ট অলরেডি পাঠানো শুরু করেছে। তোমরা সবাই কমেন্ট পাঠাও। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কার কার উত্তরগুলো কারেক্ট হচ্ছে। আর যাদের উত্তরগুলো কারেক্ট হচ্ছে তাদেরকে আমরা অবশ্যই কংগ্রাচুলেশন জানাচ্ছি। ক্যাডেট কেয়ার লাইভ ক্লাসের পক্ষ থেকে আমরা তোমাদেরকে সবসময় অভিনন্দন জানাতে চেষ্টা করি, তার ব্যতিক্রম আজকেও নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অপশন দেওয়া আছে, অপশন নাও থাকতে পারে, আমরা অপশন না থাকলেও বের করতে পারবো। সেটি আমাদের শিখতে হবে বেশি, আর অপশন থাকলে তো এটা আমাদের লাক। হ্যাঁ, তো চলো আমরা দেখি কিভাবে অপশন ইজি করে আনসার করতে পারি। অপশনটা দেখে আমরা এই সিরিজটা দেখে একটা ডিসিশনে আসবো যে আসলে সিরিজটা কিভাবে অ্যাডভান্স হচ্ছে, কিভাবে এগিয়ে যাচ্ছে। এটা যদি ধরতে পারি তাহলে পরের যে শেষ কোশ্চেন মার্কস প্লেস সেখানে কি হবে আমরা বলতে পারবো। আমরা এই ডিসিশনটা যদি এখানে নেই এবং এটা যদি সব জায়গায় মনে করি এই নিয়মই চলবে, তাও কিন্তু ভুল। আমাদেরকে খেয়াল রাখা লাগবে যে আমরা সিরিজ যেটা পাবো সেই সিরিজটা শুধু সেটার জন্যই, সব জায়গায় এক নিয়ম চলবে না। ঠিক আছে না? তো চলো আমরা দেখি এটা কি নিয়মে আগাচ্ছে। হ্যাঁ, 8কে যদি 4 দ্বারা ডিভাইড করা 2 দ্বারা ডিভাইড করা হয় তাহলে পরের রেজাল্টটা 4 আসছে। আবার 4কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে 2 আসবে। আবার 2কে যদি 2 দ্বারা ডিভাইড করি এরপরেরটা আসছে। 1কে যদি 2 দ্বারা ডিভাইড করে হাফ আসছে। অর্থাৎ তার মানে এতটুকু অংশের মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম প্রত্যেকবার 2 দ্বারা ডিভিশন হয়েছে, তাহলে শেষেরটাও তো তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই। তো চলো আমরা দেখি কিভাবে আনসার বের করা যায়। হ্যাঁ, ডিভাইড বা ভাগ 2 দ্বারা, ডিভাইড বাই 2। আমরা প্রত্যেকটা রাশিকে 2 দ্বারা ভাগ করবো এবং রেজাল্টটা পেয়ে যাব। তাহলে 8কে 2 দ্বারা ডিভাইড করে হয়েছে হচ্ছে 4, এরপরে হয়েছে 4কে 2 দ্বারা ডিভাইড 2, 2কে 2 দ্বারা ডিভাইড করে 1, এবং 1কে 2 দ্বারা ডিভাইড করলে হাফ। তাহলে হাফকে যদি 2 দ্বারা ডিভাইড করি 1/4 আসবে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 1/4। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু শিখে ফেললা নিশ্চয়ই। এখন আমরা আরো একটা সুন্দর প্রশ্ন শিখব। হ্যাঁ, এবং আজকে আলোচনায় আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই কোশ্চেনটার আনসার দিতে পারবে, একটা স্টার মার্কস দেখা যাচ্ছে, এই স্টার মার্কস অর্থাৎ তারকা চিহ্ন, এই তারকা চিহ্নের এখানে কত বসতে পারে তোমরা যদি পারো তাহলে কমেন্ট করে খুব তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ক্যাডেট পরীক্ষায় প্রায়ই আসে, এবং এই কোশ্চেনগুলো শেখার জন্য আমাদেরকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। আর যে কথাটা বলছিলাম যে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন পদ্ধতিতে এটা আগাচ্ছে, এটা কি অপোজিট ডিরেকশন না ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ কোনো, মানে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো নিয়ম মেনে চলছে কিনা, অর্থাৎ ডানে বামে ঘুরে কোনো নিয়ম চলছে নাকি অপোজিট ডিরেকশনে। যেমন আমি যদি একটু ফিগারটা দেখাই তোমাদেরকে, যে এই ফিগারে এই টুর সাথে 16, এই নিয়মটা হচ্ছে টুকে আমরা 8 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 16, তাহলে কি 4 কে 8 দ্বারা মাল্টিপ্লাই করে 22 হয়েছে? না, নিশ্চয়ই হয় না, তাহলে এই নিয়মটা কিন্তু কাজ করলো না। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা নিয়ম যখন পর্যবেক্ষণ করতে থাকবো একটা না একটা নিয়ম বের হয়েই যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখো টুর পরে যখন 4 আসছে, এখানে কিন্তু টুর পরে 4 আসছে, এখানে বেড়ে গিয়েছে কত, ইনক্রিজ করেছে, নাম্বার ইনক্রিজ করেছে 2। এরপরে যখন 4 থেকে 7 হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে 3। এরপরে 7 থেকে যখন 4 হয়েছে 11 হয়েছে, তখন হয়েছে 4 ইনক্রিজ করেছে। 11 থেকে যখন 16 তখন 5 ইনক্রিজ করেছে, এবং 16 থেকে যখন 22 হয়েছে তখন ইনক্রিজ করেছে হচ্ছে 6, এবং 22 থেকে যখন 19 হয়েছে তখন 7 ইনক্রিজ করেছে। স্বাভাবিকভাবে এবার 8 ইনক্রিজ করার কথা, তাহলে 8 ইনক্রিজ করলে যা হবে তাই আনসার। তোমরা কিন্তু কমেন্ট করতে পারো এবং দেখো আমরা কিভাবে এটা আরেকটু সহজে বের করতে পারি। এই জিনিসটাই দেখানো হয়েছে যে হ্যাঁ, 2 এর সাথে 2 প্লাস করা হয়েছে, এরপর একটা 2 এর সাথে 3 প্লাস, 4 এর সাথে 3 প্লাস করা হয়েছে, এরপরে 4 প্লাস করা হয়েছে। এই যে প্লাসের পরিমাণটা দেখো, এইখানে এটা 2, এখানে 3 প্লাস করে পরের সংখ্যাটা, এরপরে 4 প্লাস করে এরপরের নাম্বারটা, এরপরে 5 প্লাস করে এরপরের নাম্বারটা, এরপরে 6 প্লাস করে পরের নাম্বারটা, এরপরে 7 প্লাস করে পরের নাম্বারটা, এরপরে স্বাভাবিকভাবে 8 প্লাস করে নেক্সট নাম্বারটা বের করতে হবে। অর্থাৎ ইনক্রিজিং নাম্বারটা হচ্ছে, তাহলে হ্যাঁ, ইনক্রিজিং নাম্বারটা কত হবে, 2, 3, 4, 5, 6, 7, 8 এবার, আর 8 বেড়ে গেলে 37 হবে। আমরা আনসারটা পেয়ে গেলাম। তাহলে খুব সুন্দর একটা আনসার আমরা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনেকগুলো প্রশ্ন আলোচনা করতে চেষ্টা করলাম। এই কোশ্চেনগুলো তোমরা যদি বারে বারে প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় তোমাদের ম্যাথমেটিক্সের ভয় ভীতি কেটে যাবে, এবং তোমরা নিজেদেরকে ভালো ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ তুমি অঙ্ক পারো, করতে পারো, ভয় পাও না, এই সাহসটা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও আমরা ম্যাথমেটিক্সের উপর গুরুত্বপূর্ণ একটি ক্লাস করে ফেললাম, শেষ হয়ে গেল, একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ জানাতে হবে। আর যে সকল সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের উপদেষ্টা বা শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, দেখেছেন এবং বুঝতে চেষ্টা করেছেন। সেই সকল সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পরামর্শদাতা, তাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই ক্লাসগুলোর প্রতি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, পরামর্শ থাকে, ভুল ত্রুটি মনে হয় চোখে পড়ে, সেগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, ফোন করেও জানাতে পারেন, আমরা কৃতজ্ঞ থাকব। আর আমরা চেষ্টা করব ডে বাই ডে ডেভেলপ করতে, এবং তার ব্যতিক্রম হচ্ছে না, আমরা আগের চেয়ে অনেক ভালো করছি। এবং সেই প্রত্যাশায় সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবাই ক্যাডেট কেয়ারের সাথে যুক্ত হতে পারেন। আপনার বাচ্চাকে ক্যাডেট কেয়ারের সাথে যুক্ত করলে আশা করা যায় তার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই সারা বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী করোনা পরিস্থিতি চলছে, সবাই যেন সুস্থ থাকি, সবার জন্য সবাই দোয়া করব, এবং সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে। ক্যাডেট কেয়ার পরিবারের পক্ষ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন আমরা এই করোনা মোকাবেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি, দেশবাসীকে রক্ষা করি, সারা পৃথিবীর মানুষকে রক্ষা করি। সবার সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত হোক। আজকে এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
live in peace. We shall live in peace. We shall live in peace someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. The whole world right around, the whole wide world around, the whole wide world around someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall